একটা মেয়ে যখন একটা ছেলের লাইফে আসে, লাইফের একটা রিডিরেকশন পাওয়া যায়, জাস্ট একটা পারপাস পাওয়া যায়। যদি একটা এরকম লক্ষ্মী মেয়ে পাওয়া যায়, সুন্দরী, যাকে দেখলে মন খুশি লাগে, যাকে দেখলে ইন্সপাইরেশন আসে, ফ্যামিলি অথবা সমাজ যখন দেখবা যে আউটপুট আসতেছে, মেন কথা হচ্ছে টাকা পয়সা আসতেছে, তখন কিন্তু আর কিছু বলে না। What is the purpose of life? What is the meaning of life? একটা হচ্ছে ম্যানেজেবল রেড ফ্ল্যাগ, একটা হচ্ছে আনম্যানেজেবল রেড ফ্ল্যাগ। ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যই হচ্ছে কেনর উত্তর বের করা। তুই যদি একটা মেয়ের জন্য সাগর পাড়ি দিয়ে চলে যাস, ওই মেয়েটার অ্যাটলিস্ট তোর জন্য পা ভিজাইতে হবে। পড়াশোনা করবে, পাস করে ভালো সিজিপিএ নিয়ে বের হবে, মোটামুটি 9 to 5 জব করবে, শেষ। এরকম মানে মেন্টালিটি, সবার মেন্টালিটি এরকম কেন থাকবে? এখানে এমন করা উচিত যে 60% হ্যান্ডস অন স্কিল আর 40% হচ্ছে থিওরিটিক্যাল স্কিল। ইঞ্জিনিয়ার হওয়া হইলো না, আমার মনে হয় এটা একটা মানে আতেল হওয়া হইলো আর কি। একাডেমিক জিনিসগুলো একটু একটু ঠিক রাখতে হবে। সো এই দুইটার ভিতর ব্যালেন্স কিভাবে করা যায়? এটার আমি ঘুম থেকে উঠবো, আমার 10-12টা ডেডলাইন থাকতে হবে, আমাকে ওটা পুশ দিবে, বাসায় গিয়ে কাজগুলো করো। ড্রিম থাকতে পারে তোর বাবা মাকে ওয়ার্ল্ড ট্যুর করা। এই ড্রিমের জায়গাটা ঠিক রাখবে হচ্ছে পাগলামি। উদ্যোক্তা হব, আমার আন্ডারে মানুষ কাজ করবে। ওয়ান সাইডেড কোনো কিছুই সাস্টেইন করে না। কামাই এবং নতুন কিছু একটা শিখা, দুইটা যদি একসাথে করতে পারে সাইমultaneously, যারা নিজেদের বাজায় দেখে নাই, পরবর্তীতে একটা টাইমে তারা রিগ্রেট করে। ইঞ্জিনিয়ারিংটা শেষ করি, তারপর যদি মন চায় স্ট্যান্ড আপ কমেডিয়ান হবো, তারপর যদি মন চায় ইউটিউবার হবো। ভুল মানুষের প্রেমে পড়া যাবে না, ভুল মানুষকে কোনো প্রকার অ্যাটেনশন দেওয়া যাবে না, ওই ভুল মানুষগুলো থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু ব্যাকবেঞ্চার্স পডকাস্ট। সো আজকে ফার্স্ট এপিসোডে আমাদের গেস্ট হিসেবে আছে আমার বড় ভাই, ভার্সিটির সিনিয়র আহানাব তাহমিদ সাদ ভাইয়া। ভাই, আপনি নিজের মুখে একটু পরিচয়টা দেন, তারপর আমরা শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আমার পরিচয় সম্পর্কে আর কি বলবো, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি অস্ট্রিপলি থেকে লাস্ট সেমিস্টারে। এখন আছি পায়োনিয়ার আলফাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। এছাড়াও টুকটাক রিসার্চের কাজ টাজ করে থাকি। আর ফিউচার প্ল্যান হচ্ছে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাওয়ার, যেটা পরবর্তীতে ডিসকাস করা হবে। এই তো শর্ট ডিসকাশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমাদের একেবারেই মানে কোনো ফর্মাল ডিসকাশন না, যেহেতু ব্যাকবেঞ্চার্স পডকাস্ট। আমাদের পারপাসই হচ্ছে এটা যে সোসাইটির পার্সপেক্টিভ থেকে যারা ব্যাকবেঞ্চার তারা কিভাবে লাইফে একটু ভালো করতে পারে, সেই রকম কিছু গাইডলাইন দেওয়া। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভার্সিটি লাইফের ব্যাপারে, যে ভার্সিটি লাইফ কেমন কাটছে, প্লাস হচ্ছে এই যে ফিউচার প্ল্যান কি আপনার, ওইটা বলেন। তারপর হচ্ছে ফর্মাল কোশ্চেনে যাচ্ছি, এখন ফিউচার কি করতে যাচ্ছে? আচ্ছা, ফিউচার প্ল্যান আসলে বলতে গেলে মানে আমার লাইফের প্যাটার্নটা হচ্ছে সিম্পল। আমি সবসময় ইনোভেশন নিয়ে থাকতে পছন্দ করি, নতুন কিছু করতে পছন্দ করি। যে জিনিসটা মনে হয় যে বাকি 10 জন বলবে এটা একটু ইম্পসিবল, আমি সেটা করে দেখাতে পছন্দ করি। আমার লাইফের চ্যালেঞ্জ নেওয়াটা আমার খুব পছন্দের একটা ব্যাপার। সো ফিউচারেও এটাই করব, যে কোনো কিছু যেটায় রিস্ক বেশি, যেটাতে অ্যাটেম্প করলে ফিউচারে ভালো কিছু মানে এক্সেপশনাল কিছু একটা পাওয়ার চান্সেস বেশি, সেটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান আর কি। বাট ওইরকম আর কি কোনো কিছু ফিক্স করা নাই যে রিসার্চার হব অথবা ইঞ্জিনিয়ার হব অথবা টিচার হব, এই টাইপের কোনো প্ল্যান নেই। অলওয়েজ যে জায়গাটায় ওয়ার্ক অপরচুনিটি বেশি, যে জায়গায় বেটার কিছু করা যাবে, সেই জায়গায় আর কি যাওয়ার ইচ্ছা, এটাই। আচ্ছা আচ্ছা, এইটাই বলতে চাইছিলাম যে ভাই, যে বললেন আপনার মনে যেটা চাই সেটাই করা, বা মন যেটাই সায় দেয় সেটা। বাট আমাদের সোসাইটিতে দেখা যায় যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং নিউ, ডু সামথিং ডিফারেন্ট, ডু সামথিং এক্সেপশনাল, মনে হয় যেন পুরো এনভায়রনমেন্ট আপনার উপর ঝাঁপায় পড়ছে আপনার ওইটা থেকে বের করে আনার জন্য, যে হ্যাঁ ওরা যেরকম করতেছে আপনার ওই রকমই করতে হবে, ওই রকমই চিন্তা করতে হবে, এই যে 9টা 5টা অফিস করতে হবে। সো এইটা থেকে কিভাবে বের করে আনছেন নিজেকে, যে না আমি এইভাবে ওদের মতো চিন্তা করবো না? এটা বের করে আনছি বলতে গেলে আমি এটা চিন্তাই করি নাই কখনো যে বাকিরা কি বলতেছে, বা তুই যেটা বললি সোসাইটি আমাদের উপর ইম্পোজ করে দিচ্ছে, ফ্যামিলি থেকে একটা প্রেশার আসতে পারে, এইভাবে কোনো চিন্তাই করিনি। আমার মনে হয়েছে অলওয়েজ যে যে জিনিসটা আমার ভালো লাগে আমি এটা করব। ফার্স্টলি আমি একটা টাইমে মিলিটারি একাডেমিতে গেছিলাম, 1 বছর ট্রেনিং করছি ওই জায়গায়। আমার মনে হয়েছে যে এই জায়গায় হ্যাঁ ভালো জায়গা, বাট আমি হচ্ছে আর্মি কাইন্ড না। আমার মধ্যে মনে হয়েছে যে আমার একটু ক্রিয়েটিভ জিনিস করতে ভালো লাগে। সো যেই মোমেন্টে আমার মনে হয়েছে যে ওই জায়গা থেকে বের হয়ে আসা উচিত, ওই জায়গা থেকে বের হয়ে নিজের মতো কিছু একটা করা উচিত, আমি তারপর আর ওইখানে আর থাকি নাই। আমি বের হয়ে আসছি, বের হয়ে এসে আমার মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং এ আমি বেটার কিছু প্রিভেল করতে পারবো, বেটার অপরচুনিটি পাবো। আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছি। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার পর মনে হয়েছে যে আমি সব ধরনের কাজ করব, অলরাউন্ডার হওয়ার চিন্তা করব, কোডিং শিখবো বা হার্ডওয়্যার রিলেটেড নলেজ গেইন করব, বিজনেস কেস কম্পিটিশনস করব, তারপরে আরো নতুন কিছু এক্সপ্লোর করব, ইন্টার্নশিপ করব, রিসার্চ করব, দেন কন্টেন্ট বানাবো, আমার কানেকশনস বিল্ড আপ করবো। সো আমার কাছে মনে হয়েছে যে ওগুলো আমি কানেই নেই, আমার যেটা করতে ইচ্ছা হয়েছে ওই জিনিসটাই আমি করছি। সো ওই প্রেশারটা আমার উপর কখনো আর কি ওইভাবে পড়ে নাই।
প্রেশারটা এই আর পড়ে কি। না, আচ্ছা আচ্ছা। আর আরেকটা ভার্সিটি, কথা যেটা আমি বলবো যে যখন বাবা মা বলো বা ফ্যামিলি অথবা সমাজ যখন দেখবা যে আউটপুট আসতেছে অথবা মেন কথা হচ্ছে টাকা পয়সা আসতেছে, টাকা পয়সা, তখন এক্স্যাক্টলি কিন্তু মোটিভেশন মানে তখন কিন্তু আর কিছু বলে না। সো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আনটিল তুমি নিজেকে প্রুফ করো ততক্ষণ পর্যন্ত কথা শোনা লাগে। আর যখন একবার তুমি নিজেকে প্রুফ করে ফেলবা, তারপর কিন্তু দেখবা যে মানুষটা আগে অ্যাপ্রিসিয়েট করতো না সেই মানুষটাও মানে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে। হ্যাঁ, এটা আমাদের সোসাইটিতে একেবারে পুরোপুরি মানে প্রচলিত ধারণায়। মোস্ট প্রবাবলি সোহাগ ভাই বা অন্য কোনো একজন বলতেছিল এটা যে আহ, আমার আত্মীয় স্বজন উনি বলতেছিল একটা পডকাস্টে বা একটা কোনো ইভেন্টে যে আমার আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে খুব লজ্জিত, কারণ ছেলের কিছু হয় নাই, ছেলে গতি করতে পারে নাই কিছু, তো ছেলে হচ্ছে বিজনেস করে। ওইদিকে আমার কোম্পানিতে যারা জব করে তাদের রিলেটিভরা তাদেরকে নিয়ে খুব গর্বিত যে একটা বড় কোম্পানিতে জব করতেছে তারা। সো পার্সপেক্টিভটা দেখেন যে সোসাইটি মানে নিজে কিছু করতে চাইলে ওই সময় আসলে ওইটাকে কখনোই সাপোর্ট করে না, বাট যদি রাইট। জব করেন বা অন্যরা যেরকম করে ওইরকম করলে হ্যাঁ, ওই ওই যে যে মিডিওকর যেটা রিস্ক বলে। ফ্যাক্টর বেশি এখন। রিস্ক নেওয়ার মতো কলিজা সবার থাকে না, ঠিক আছে। হ্যাঁ কিছু হ্যাঁ মানুষই থাকে যারা একটু বাকি 10 জনের চেয়ে আলাদা চিন্তা করতে পারে বা রিস্ক নিতে পারে। আমার কাছে মনে হয় তাদের সাথে গল্প করতে ভাল লাগে বেশি, বা তাদের সাথে মিশতে বেশি ভাল লাগে। আর বাকিদের সাথে এই হাই হ্যালো এইটুকুই, দ্যাটস এনাফ। বুঝছি 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 ভাই। এইটা একেবারে আমার লাইফ থেকে আপনি যেটা বলছিলেন যে টাকা যখন আসবে তখন হচ্ছে, এটা বাঙালির মেন্টালিটি যে টাকা যখন আসবে তখন সাপোর্ট করবে। সিম্পল জিনিস আমার, জাস্ট আমি তো এডটেক নিয়ে অনেক দিন থেকে ঘাটাঘাটি করতেছি এডমিশনের পর থেকে হ্যাঁ, একবারে তুই তো কন্টিনিউয়াসলি। হ্যাঁ তুই তো এখন মনে হয় 10 মিনিট স্কুলে আছিস হ্যাঁ না? এইটাই বলতে চাইছিলাম যে তো আচ্ছা। প্রতিদিন আমার একটা এমনিতে নর্মাল একটা এডটেকের ভিডিওতে আমি যে ক্লাসগুলো করে এভারেজ ভিউ হচ্ছে 50 এর মতো, যেটা হচ্ছে একেবারে খারাপ না এডটেকের পার্সপেক্টিভ থেকে। হ্যাঁ হ্যাঁ, মানুষ দেখে। right. ওদিকে 10 MS আমি একটা ক্লাস করি তখন 100 মানুষও থাকে না, বাট আমি 10 MS জয়েন করার পর থেকে আমার উপর যে প্রেশারটা ওইটা কমে গেছে। সবাই বলতে হ্যাঁ কি হইবে তুই ভিডিও বানাও 50,000 মানুষ দেখে তুই কি হইবে, বাট যেই 10 MS জয়েন করছি এখন মানে ওইটা কমে গেছে যে হ্যাঁ এখন তুই ভালো মানে এখন একদম এখন ভালো, মানে এখন ভালো সবার এক্স্যাক্টলি। কাছে, হ্যাঁ, যে হ্যাঁ, একটা সবার লাইন কাছে ঢুকে গেছে একেবারে খুব সেই। ভালো। হ্যাঁ হ্যাঁ রাইট। খুলে গেছে। হ্যাঁ এটা এই ইন্টারেস্টিং নর্মাল। লাগে আমার কাছে। আর ভার্সিটির ব্যাপারটা কি ভাই, আমার কাছে কেমন যেন লাগে ব্যাপারটা যে একজন মানুষ ভার্সিটিতে পড়ছে, ভার্সিটি তো বলা হয় যে একজন মানুষের লাইফের সবচেয়ে সম্ভাবনাময় সময় যেটা। সো রাইট। ওই সময় একটা মানুষের সারা দিনের চিন্তা ভাবনা কিভাবে থাকে যে কুইজে আজকে 2 কম পাইছি, এইটা কিভাবে একটা গ্রুপ অফ পিপলের সারাদিনের কনভারসেশনের টপিক থাকে যে আজকে মানে কুইজে 2 কম পাইছি, এটা হচ্ছে আমার সারাদিনের মুড অফ থাকবে এই জন্য। মানে এইরকম শুধু একজন না, হতে পারে যে কিছু মানুষ থাকতেছে মানে পুরো কমিউনিটির এরকম মেন্টালিটি যে আজকে কুইজে 1 বা 2 কম পাইছি আমার লাইফ শেষ ভাই। তো এই টাইপের মানুষের ভিতর থেকে মানে থাকার পর আসলে ওই জায়গা থেকে এক্সেপশনাল কিছু করা আসলেই টাফ কিন্তু। আসলে এটা ট্রু, আমিও ফেস করছি। এবং হ্যাঁ যারা এই ধরনের আর কি একটু ডিফারেন্ট কিছু করার চিন্তা করে সবাই এটা ফেস করে। হ্যাঁ হ্যাঁ এবং তাদেরকে এক্স্যাক্টলি। বলা হয় তুই কেন চিল এত, হ্যাঁ হ্যাঁ তোর ঠিক মধ্যে ঠিক কেন বলেছেন। এই হ্যাঁ সিজিপিএ নিয়ে চিন্তাটা হ্যাঁ নাই। হ্যাঁ ইনফ্যাক্ট এটা বলছি ঠিক যে আছে। তোর কষ্ট কেন লাগে না, সিম্পল তো মানুষের হ্যাঁ রেজাল্ট খারাপ কষ্ট হ্যাঁ, লাগে, তোর কষ্ট কেন লাগে না ভাই? আমি এটাই। তো যাবো না ওই ফিল্ডে, তোমরা যে ফিল্ডে যাইতেছে তো হ্যাঁ তোমাদের পক্ষেও ভালো করা পসিবল, তোমরা করো, কোনো সমস্যা নেই। লেটস সেটাই, সে হচ্ছে যে যেটা ভালো পারবে, রাইট। হ্যাঁ লেটস সে একজন হচ্ছে জব করতে চায়, সো জব করতে যারা চায় তারা কি ফেল করে না? সো এখন যদি অবভিয়াসলি। ক্রিয়েটিভ কিছু করতে চায় তখন সে ফেল করলে তখন কিন্তু পুরো সোসাইটি তার উপর ঝাঁপায় পড়ে। সো এটাই। আচ্ছা ভাই, যেটা বলছিলাম আপনার কাছে আরেকটা কোশ্চেন যে জি। অস্টের মানুষ, ইঞ্জিনিয়ারিং এর মানুষ স্পেশালি অস্টেই দেখছি আমি, অন্যদের সাথে যেহেতু খুব কম মেশাইছি, মিডিওকর চিন্তা কেন করে? এই টপিক রিলেভেন্ট যেহেতু, যে মিডিওকর চিন্তা মানে এর থেকে এক্সেপশনাল কিছু করতে পারছে না কেন? লেটস সে একাডেমিক ব্যাকগ্রাউন্ডে খুব যে এক্সেপশনাল কিছু করছে এরকম কিন্তু না, তারপর হচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডেও যে খুব বেশি এক্সেপশনাল কিছু করতে পারছে, আমি রেজাল্টের কথা বলছি না, বাট কেউ ট্রাই করতেছে না এক্সেপশনাল কিছু করার, না একাডেমিক ফিল্ডে না আউটসাইডের কোনো ফিল্ডে। এই তাদের প্রত্যেকের ড্রিম হচ্ছে পড়াশোনা করবে, পাশ করে ভালো সিজিপিএ নিয়ে বের হবে, মোটামুটি 9 to 5 জব করবে, শেষ। এইরকম মানে মেন্টালিটি, সবার মেন্টালিটি এরকম কেন থাকবে? অন্য জায়গায় কিন্তু দেখা যায় যে এক্সেপশনাল কিছু করছে, বাট অস্ট্রেটা কেন, এটা আপনার কি মনে হয়? আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে আমি এক কথায় যদি বলি সেটা হচ্ছে স্বপ্ন দেখতে ভয় পায়, প্রথম কথা। 2 নাম্বার কথা কথা হচ্ছে যে মানুষগুলা স্বপ্ন দেখানোর কথা তারা নিজেরা স্বপ্ন দেখছে ঠিকই, কিন্তু তারা স্বপ্ন দেখায় নাই, ঠিক আছে। আমাদের আমি মোটামুটি অন্যান্য সব ভার্সিটির সাথেই আমার মেলামেশা, কাজ কাম সবার সাথেই, বিভিন্ন টেকনিক্যাল টিমে কাজ করার কারণে আমি প্রায় বাংলাদেশের পাবলিক প্রাইভেট মিলে মোটামুটি 20-30টা ভার্সিটির পোলাপানের সাথে কাজ টাজ করছি। সো আমি সব জায়গায় বর্তমান জেনারেশনের এই অবস্থা দেখছি। আমি এটাকে বলবো পোস্ট কোভিড এরা, ঠিক আছে। 2019-এ আমরা যখন ভর্তি হয়েছিলাম তার আগ পর্যন্ত একটা ট্রেন্ড ছিল, 2019-এর
পরে তো কোভিড শুরু হলো, 2021 থেকে আবার নর্মাল লাইফে আমরা ব্যাক করলাম। 2021 থেকে 2024 পর্যন্ত আরেকটা পার্ট শুরু হলো, এই দুইটা ভাগ আর কি, ঠিক আছে। সো 2019-এর আগের মানুষ দেখবা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ছে তারা একটা স্বপ্ন দেখতো। আমি আমার সিনিয়রদের দেখছি তারা রিসার্চ নিয়ে চিন্তা করতেছে। তুমি যখন মানে আমার মনে আছে আমি ভার্সিটিতে যখন ঢুকছি আমার মনে হয়েছে যে না এটা একটা ইনোভেশনের জায়গা, ঠিক আছে। আমি এখান থেকে কিছু মানে জাস্ট বই মুখস্থ করলাম, নীলক্ষেত থেকে বই কিনে নিয়ে আসলাম, ওইটা আমি পড়লাম, পরে সেমিস্টার ফাইনাল দিলাম, গ্রেড তুললাম, আলহামদুলিল্লাহ নফল নামাজ পড়লাম, এরকম না। আমার মনে হয়েছে যে না এখানে একটা কিছু একটা হইতেছে এই জায়গায়, ঠিক আছে। সবার চোখে মুখে একটা মানে কি বলবো, কিছু ইম্পসিবল জিনিস করার একটা ব্যাপার ছিল। বাট তারপর আমি দেখলাম কোভিড এর পরে যেটা, যে আমরা স্বপ্নই দেখছি না, স্বপ্ন দেখতে ভয় পাচ্ছি। সো অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের একটা উক্তি আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়, ঠিক আছে। সো স্বপ্নই যদি না দেখি বা স্বপ্ন যদি দেখতে না পারি তাহলে সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। আমি যদি কখনো চিন্তা না করি যে আমি বড় লেভেলের একজন প্রোগ্রামার হব, অথবা আমার এমন একটা রিসার্চ থাকবে যেটা কমপ্লিটলি আমার একার, ঠিক আছে, আমি কোনো ভার্সিটির ফ্যাকাল্টির সাথে না বা কোনো টিমের সাথে না, কমপ্লিটলি আমি একা একটা রিসার্চ করেছি, এই ধরনের যদি আমার কোনো স্বপ্ন না থাকে এটা কখনো ভার্সিটি লাইফে তো হবেই না, লাইফেও কখনো হবে না এটা পূরণ করা। সো স্বপ্ন দেখতে হবে। এইটা আমার মনে হয় যে মিডিওকারিটি বা এভারেজ লাইফ লিড করার পিছনে মনে করে যে এটা তো আমার মানে সেফ জোন, ঠিক আছে, 9টা 5টা চাকরি, এটা পাস করার পরে 1-2 বছর মানে একটু প্রিপারেশন নিলে কিন্তু 9টা 5টার একটা চাকরি ম্যানেজ হয়ে যাবে মোটামুটি। বাংলাদেশের কন্টেক্সটে মনে করো 16,000 থেকে 20,000 টাকা শুরুতে হয়ে যাবে, 5 বছর চাকরি করার পরে 25,000 থেকে 30,000 পর্যন্ত পর্যন্ত তার স্যালারি যাবে, সে এটাতে হ্যাপি। কিন্তু সে যদি একটু ডিফারেন্ট থিঙ্ক করতো, সে যদি স্বপ্ন দেখতো না আমি কাইন্ড অফ উদ্যোক্তা হব, আমার আন্ডারে মানুষ কাজ করবে, অথবা আমি এমন একটা কিছু করব যেটার কারণে সবাই আমাকে চিনবে বা আমার থ্রুতে আমার ভার্সিটি হাসানুল্লাহকে চিনবে, আমার ডিপার্টমেন্টকে চিনবে, তখন কিন্তু মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যেত। তখন কিন্তু সে ঘুমানোর টাইমে এই জিনিসটা তাকে তাড়না দিত, ঠিক আছে, যে ঘুম থেকে উঠে পড়তো যে না এখন ঘুমানো যাবে না, এই এই কাজটুকু আমার শেষ করে ঘুমাতে হবে। অথবা মনে করো যে এরকম হতে পারে তার দেখা যাবে গান টান শুনতে ভালো লাগবে না। আমি এটা দেখছি, আমার নিজের ক্ষেত্রে দেখছি। আমি কিন্তু এখন চাইলে গান শুনতে পারি না, আগে যেরকম অনেক মানে বিভিন্ন টাইপের গান শুনতাম, এখন আমার ইচ্ছা করে পডকাস্ট শুনি বা মোটিভেশনাল কিছু একটা শুনি। সবসময় আমার মনে হয় যে আমি যাতে অ্যাড্রেনালিন রাশের মধ্যে থাকি, সবসময় প্ল্যান, এটার পরে কি করব, এটার পরে কোন কন্টেন্টটা বানাবো, এটা কখন ছাড়বো, এটা ছাড়ার পরে কার সাথে কোল্যাব করব, ঠিক আছে। অলওয়েজ এই জিনিসটা যখন মাথার মধ্যে ঢুকে পড়ে তখন কিন্তু আমরা কমফোর্ট জোন থেকে অলরেডি 1 স্টেপ এহেড। ওই টাইমটায় আমরা আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার পথে এগিয়ে যাই। আমার মনে হয় এই যে আমরা এই কদম দেওয়াটাই অস্ট এবং বাকি যে কোনো ভার্সিটি বলো, যে কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, তারা এই স্টেপটা নিতেই তারা ভয় পায়, এই জন্যই আর কি মিডিওক্যারিটির মধ্যে তারা পড়ে যায়। হ্যাঁ, আর একটা যে রিসার্চের কথা বলছিলেন যে একা রিসার্চ করা, সো রিসার্চ যদি মানে খুব কম মানুষ করে, তারপর যারা করে তাদের এটা একটা চিন্তা থাকে যে এই টপিকের উপর রিসার্চ করলে আমি বাইরে যেতে আমার সুবিধা হবে কিনা। এটা কখনো আমি এরকম চিন্তা খুব কম মানুষকে দেখছি বা দেখি না এরকম বলতে গেলে যে এটা হচ্ছে সোসাইটিতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বা অসাধারণ কিছু করতে পারবে রিসার্চটা দিয়ে, এটার মানে এরকম কোনো চিন্তাই দেখি না। তো আর যারা করে, যেটা বলছিলাম যে যারা ডিফারেন্ট চিন্তা করে, লেটস সে হ্যাঁ আপনারা বলছিলেন যে আপনাদের আগে যারা ছিল তারা একটু ডিফারেন্ট চিন্তা করতো। লেটস সে হচ্ছে আমি একটা টেকনোশিয়ান নামে একটা ইভেন্টে গেছিলাম মোস্ট প্রবলি তকিবের সাথে। সো ওই সময় হচ্ছে আমার পরীক্ষা চলে, ফাইনাল পরীক্ষা চলে, পরীক্ষার ভিতরে আমি গেছি। সো তখন হচ্ছে নাসির ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওইখানে হচ্ছে জাজ ছিল। সো সে খুব আমার প্রশংসা করছে, হ্যাঁ জোস তুমি ইসের ভিতর পরীক্ষা ফালাই রেখে ইভেন্ট করতে আসছো, আসলে জোস। বাট এই দিক থেকে আমার ভার্সিটিতে মারাত্মক রকম বোলিং হজম করতে ছিল। এন্ড ইনফ্যাক্ট ওয়াস্টে মোটামুটি রোবোটিক্সে তকি ভাই, ফুয়াদ ভাইয়ের পর তকি ভাই মোটামুটি ফেমাস, সো সবাই চেনে। সো সে হচ্ছে নেপাল যাচ্ছে কিছুদিন পর, এই জন্য মোস্ট প্রবাবলি পরীক্ষা দিতে পারেনি। সো ইন্টারন্যাশনাল একটা ইভেন্ট, ইনফ্যাক্ট ভার্সিটি থেকে ফান্ডিং হয়েছে এটার জন্য। বাট ভাইরে প্লাবান দেখতেছি গালি দিতেছে, আমি শুনতেছি যে গালি দিতেছে কেন, সে সেমিস্টার ফাইনাল দেয় নাই বা তার সিজিপিএ খারাপ কেন। তাদের ভাষ্য মতে যে তার সিজিপিএ খারাপ, তার মানে হচ্ছে তার ব্রেন নাই, ওর সব রোবোটিক্স ওইগুলো মানুষ করে নাকি, তো সিজিপিএ নেই, ও জীবনে কি করবে। মানে স্পিচলেস এইগুলা শুনে ভাই। মানে এত এনভায়রনমেন্ট এতটা টক্সিক হয় মানুষের, দেখি প্রেম করার পর বা ব্রেকআপের পর হচ্ছে মানে এনভায়রনমেন্ট টক্সিক হয়ে যায়। বাট আমি দেখতেছি আমার এনভায়রনমেন্ট এমনিতে টক্সিক, পরেও এই জিনিসটা ফেস করা লাগে আর কি। এক্স্যাক্টলি ভাই, এটা জেলাসির কারণে করে থাকে। হ্যাঁ জেলাসির কারণে হতে পারে, হ্যাঁ এটা জেলাসির কারণে মাঝে মাঝে হয় ভাই।
এটা ভার্সিটিতে আসার পরে জিনিসটা আমি দেখলাম। বাট জিনিসটা এমন হওয়া উচিত ছিল আর কি, যে ও করছে আমি এর চেয়ে বেটার কিছু করব, তাই না? বা সে করলো কিভাবে, তার কাছ থেকে আমি শুনবো, শুনে আমিও এটা ট্রাই করব। এই ধরনের এটা আমিও ফেস করছি, এই ধরনের এনভায়রনমেন্টটা থেকে বের হওয়া, বা ওই তুই যেটা বললি যে ওই জায়গায় থেকে ব্যতিক্রম কিছু একটা চিন্তা করা, এইটা প্রায় মানে 99% ইম্পসিবল। বাট দেয়ার আর অলওয়েজ দ্যাট 1% যারা এই সিচুয়েশনে থেকেও চিন্তা করে। আচ্ছা এটা অনেকটা কুপমণ্ডক একটা প্রবাদ আছে বাংলায়, যে একটা পুকুরের মধ্যে যে একটা ব্যাঙ, তার জ্ঞানের পরিসর, তার গণ্ডি কিন্তু পুকুর পর্যন্তই। ঠিক আছে, সে পুকুরের বাইরে কখনো চিন্তা করতে পারবে না, বা যে সাগর আছে বা মহাসাগর আছে, এটা সে চিন্তা করতে পারবে না। বাট ওই ব্যাঙটাকেই যখন সাগরে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তখন সে জানতে পারে যে এই সাগরে সবাই ভেসে থাকতে পারবে। এমন হবে না যে জাস্ট তার জায়গায় আছে, আর সে যদি আরেকটা মাছ যদি জায়গা পায়, বা আরেকটা হাঙর যদি জায়গা পায়, সে জায়গা পাবে না। এখানে জিনিসটা হচ্ছে এমন যে আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের লার্নিং এনভায়রনমেন্টটা হওয়া উচিত এমন যে এটা সাগর, এখানে কোনো শেষ নাই, কোনো সীমা নাই, অনেক গভীরতা আছে। সো আমি একাও মানে আমি ভাসতে পারবো, আবার আমি আরো 5 জনকে উদ্বুদ্ধ করতে পারবো, মোটিভেট করতে পারবো যে তোমরাও ভাসো। কিন্তু আমি যদি পুকুরে থাকি, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি অলওয়েজ আমার মনে হবে যে ও ভাসতেছে, তার মানে আমি মনে হয় ডুবে যাব। এই জেলাসিটা থেকে আর কি আমাদের বের হয়ে আসা উচিত, আমি মনে করি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ধরেন মনে করলাম আমি ডিসিশন নিলাম যে আমি হচ্ছে এক্সেপশনাল কিছু করব বা ক্রিয়েটিভ কিছু করার ট্রাই করব, প্লাস হচ্ছে আমি আমার একাডেমিক জিনিসগুলোও একটু একটু ঠিক রাখতে চাই। সো এই দুইটার ভিতর ব্যালেন্স কিভাবে করা যায়, এটার ব্যাপারে কোনো অপিনিয়ন আছে আপনার? ব্যালেন্স করার ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় খুবই ওভার রেটেড। ঠিক আছে, সব জায়গায় বলে ব্যালেন্স করবো, একাডেমিক ব্যালেন্স করব, বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ব্যালেন্স করব। আমার কাছে মনে হয় যে দুইটায় তুমি যদি ফোকাস দিতে পারো একসাথে, তুমি এআই, তুমি রোবট, তুমি মানুষ না। অবভিয়াসলি তোমার যেটা ভালো লাগবে ওইটাতে একটু বেশি ফোকাস করবে, আর আরেকটাতে মানে মিনিমামটা মেনটেন করা উচিত। তো পার্সোনালি আমি যদি বলি যে আমি অলওয়েজ সিনিয়রদের কাছে শুনছি যে ভার্সিটিতে, বাইরের ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য বা দেশে চাকরি করার জন্য মিনিমাম 3 হইলেই হয় সিজিপিএ। ঠিক আছে, সো আমার ফুল ফোকাস ছিল ভার্সিটির একদম 14 উইকই স্কিল ডেভেলপমেন্টের সাথে থাকার। আমি রেজাল্ট নিয়ে তো থিঙ্ক করি নাই, কুইজ অ্যাটেন্ড করছি, অ্যাটেন্ডেন্সটা একটু ঠিকঠাক রাখার ট্রাই করছি, আর মোস্টলি আমি টাইম দিচ্ছি নতুন কিছু শেখার ব্যাপারে। তারপর সেমিস্টার ফাইনালে যখন বসছি, আমার টার্গেট ছিল 3 তোলা, এবং ফাইনালি আমি 3.3 নিয়ে বের হয়েছি। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে ব্যালেন্স করা, যে আমি এটা তো 3.75 বা 3.8 পাবো, আবার আমি ওই দিক দিয়ে আমার 2টা রিসার্চ পেপার থাকবে, 3-4টা একদম লাইভ প্রজেক্ট থাকবে, দিক দিয়ে আমার স্কলারশিপ এসে পড়বে, চাকরি মানে পাশ করার আগে পেয়ে যাব। আমরা তো মানুষ, এত কিছু সম্ভব না। সো ফোকাস আমাদের একটা জায়গায় পড়বে, এবং বাকি দিকগুলা মিনিমামটা আমাদের মেনটেন করা উচিত, যাতে ওই একটা সেক্টরে যাতে আমার একদম বাদ দিয়ে না দেয়। ঠিক আছে, যে আমার অনেক কিছু আছে বাট আমার রেজাল্ট হচ্ছে 2.75, তাহলে হবে কি আমি কিন্তু মিনিমামের বারের নিচে, তখন আমাকে কিন্তু বাদ দিয়ে দিবে। স্ট্রাগল করতে, হ্যাঁ ঠিক আছে, স্ট্রাগল তো করতে পারেন ওই একটা যে কিছু। মিনিমামটা ঠিক রাখবো, আর বাকি একটা দিকে আমি স্ট্রং জোনটা আমার আরো আরো স্ট্রং করবো, এই আর কি, এটা আমার পারসেপশন। আচ্ছা বুঝছি বুঝছি। সো ভার্সিটি লাইফের ব্যাপারে বুঝলাম। আচ্ছা, অননের জন্য কিছু, বা ভার্সিটি লাইফ শুরু করে যাদের তাদের জন্য কিছু বলেন, যে কিভাবে শুরু করবে বা কি কি জিনিস খেয়াল রাখা উচিত প্রথম দিকে? প্রথম দিকে আসলে ফার্স্ট ইয়ারের পোলাপান যারা ইনবক্সে কোয়েশ্চেন করে বা দেখা বলে কোয়েশ্চেন করে, ভাইয়া বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, ফার্স্ট ইয়ার এটা চিন্তা করার সময় না। ঠিক আছে, ফার্স্ট ইয়ার তুমি এক্সপ্লোর করো, এক্সপ্লোর ফার্স্ট করা। ইয়ার তুমি একাডেমিক প্যারাটা বুঝো এটা কেমন। ফার্স্টে এসেই তুমি যদি মনে করো যে আহ, একদম ওই লেভেলের কোনো কিছু করতে যাও, প্রথমত তোমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং না। ঠিক আছে, তুমি অনেকে আছে যে ফার্স্ট ইয়ারে এসেই একেবারে 5টা 6টা টিউশন করানোর মধ্যে লাফালাফি শুরু করে, ওইটাও ঠিক না। তোমার আগে একাডেমিক প্রেশারটা বুঝতে আমার মনে হয় 1 সেমিস্টার 2 সেমিস্টার দেওয়া উচিত, তারপরে আস্তে আস্তে এক্সপ্লোর করা শুরু করা উচিত। যতগুলা ফিল্ড আছে সবকিছুই অল্প অল্প করে টেস্ট করা উচিত, যে আমি কোনটার জন্য বিল্ড আপ, এটা খুবই ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যারা এই এক্সপ্লোরটা করে নাই, যারা নিজেদের বাজায় দেখে নাই, তাদের হয় কি পরবর্তীতে একটা টাইমে তারা রিগ্রেট করে যে আমি যে এই ফিল্ডে গেলাম, এই ফিল্ডের জন্য তো মনে হয় আমি না, আমার তো মনে হয় অমুক ফিল্ডে যাওয়া উচিত ছিল। সো এক্সপ্লোর করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এক্সপ্লোর করার জন্য রিস্ক নেওয়া লাগে। ওই যে গতানুগতিক চিন্তা, সবাই তো সিজির পিছনে দৌড়াচ্ছে, ঠিক আছে, যে 3.5 এর উপরে পাওয়া লাগবে, ওইভার পাওয়া লাগবে, তাই না, পাশ করার সময় ডিনস মেডেল, খান বাহাদুর পদক পাওয়া লাগবে, এই ধরনের মানসিকতা।
এইটা থেকে বের হয়ে একটু ওইরকম চিন্তা করা লাগবে যে আমি সব ফিল্ডই আমি চেক করে দেখবো। আমি বিজনেস কেস কম্পিটিশন করলাম, আমি ভলান্টিয়ার সার্ভিস দিলাম, ক্লাবে ঢুকে দেখলাম ওইখানে কি কিছু শেখা যাচ্ছে কিনা আসলে, নাকি সবাই সিন্ডিকেট করতেছে, ঠিক আছে, নাকি আমি ভার্সিটিতে সিনিয়র জুনিয়র কানেকশন বিল্ড আপের মধ্যে কাজ করলাম, ঠিক আছে, নাকি আমি রিসার্চের আমার প্যাশন আছে কিনা, নাকি আমি কোডিং এ ভালো, নাকি আমি রোবোটিক্সে ভালো, অথবা নাকি আমি হচ্ছে মেকানিক্যাল কোনো সাইডে ভালো, গাড়ির গাড়ির কোনো ইয়ে প্যাশন আছে কিনা। এই সবকিছু যখন এক্সপ্লোর করে একটা মানুষ কিন্তু এই কেনর উত্তরটা পেয়ে যায়। ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যই হচ্ছে কেনর উত্তর বের করা। কেন আসছি, কেন করতেছি, কেন করবো, কেন এখানে যাব, কেন ওইখানে যাব না, এই যে কেনটা পেয়ে গেলেই কিন্তু আমাদের লাইফের পারপাস ডান। সো ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের কাজ হচ্ছে এক্সপ্লোর করা, কেনর উত্তরটা খুঁজে বের করা। আই হোপ বুঝাতে কেন? পারছি তোরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝছি কেন উত্তরটা বের করা। আচ্ছা ভাই, আপনি তো এডুকেশন সিস্টেম নিয়ে অনেক লেখালেখিও করছেন দেখছি, প্লাস হচ্ছে আপনি একটা এডটেকের সাথে জড়িত ছিলেন। সো আপনার কি আসলে মনে হয় যে এটা আসলে মানে এটার কোনো মানে আছে যে আপনি জাস্ট সূত্র বা কি বলে সূত্র প্রতিপাদন করতেছেন, মুখস্থ করতেছেন? আমাদের কিন্তু ক্যারিকুলার বেশিরভাগই মুখস্থ জিনিসই, সো এগুলার আসলে কি কোনো মানে আছে? আপনি জাস্ট ফ্র্যাঙ্কলি বলেন, আসলে কি এটা আমাদের জন্য অর্থিত হচ্ছে যে আমরা 4 বছর খরচ করে পড়তেছি, যেটা আমাদের কোনো কাজে লাগবে না হয়তো? মানে কিছু জিনিস কাজে লাগবে হয়তো, বাট ম্যাক্সিমাম জিনিসই কাজে লাগবে না। এটা আসলে কেমন ভাবে দেখেন? সো আমি এটা ওই যে একটা মিম আছে না, মিমটা হচ্ছে এরকম যে তুমি যদি মুখস্থ ভালো পারো তাহলে মেডিকেলে যাও, আর তুমি যদি বুঝো এবং মুখস্থ দুইটাই ভালো পারো তাহলে ইঞ্জিনিয়ারিং এ আসো, ঠিক আছে। তো ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে এমন আর কি, মানে এখানে দেখা যায় যে পেজের পর পেজ আমরা ডিরাইভেশন মুখস্থ করতেছি, কিন্তু এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগতেছে না, তখন লাগতেছে আমাদের হ্যান্ডস অন স্কিল। বাট ভার্সিটির যে কোর্স কারিকুলাম, অবভিয়াসলি আমার মনে হয়েছে যে এটা থিওরিটিক্যালের বেশি, থিওরিটিক্যালের প্রতি ফোকাস বেশি, মানে এখানে হচ্ছে হ্যান্ডস অন স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে এত ওইভাবে ফোর্স দেওয়া হয় না, এবং যারা শিখে নিজে নিজে শিখা লাগে আর কি, ঠিক আছে, নিজে নিজে প্যারা নিয়ে শিখা লাগে। তো আমি এটাই বলবো আর কি যে আমার কাছে মনে হয়েছে যে সিস্টেমটা একটু মডিফিকেশন দরকার। সো এখানে এমন করা উচিত যে 60% হ্যান্ডস অন স্কিল আর 40% হচ্ছে থিওরিটিক্যাল স্কিল। বাট এখন যেটা আছে আমার কাছে মনে হয়েছে 5 to 10% হচ্ছে হ্যান্ডস অন স্কিল, আর বাকি 90 to 95%ই হচ্ছে পরীক্ষায় মুখস্থ করো, মুখস্থ করে গিয়ে বমি করে দাও পরীক্ষার খাতায়, ঠিক আছে, তারপর সিজিপিএ তুলো। তুমি মানে হাতের কাজ পাল্লা কিনা এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে তোমার সিজিপিএ বা গ্রেড কত, তাই না? তো এটা আসলে ইঞ্জিনিয়ার হওয়া হইলো না, আমার মনে হয় এটা একটা মানে আতেল আতেল হওয়া হইলো আর কি এই জায়গায়। তা আমি এটার হ্যাঁ, সাথে মানে আমার সাথে কখনো এই সিস্টেমটা যায় নাই, তো এই জন্যই আর কি আমি কখনো ওই ফার্স্ট ইয়ার থেকে কখনো এই যে একদম টপ 5 এর মধ্যে থাকা লাগবে এটার পিছনে আমি কখনো দৌড়াইনি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। না, ইঞ্জিনিয়ার যেটা বলতেছিলেন আপনি একদিন, মোস্ট প্রবলি আপনার ফেসবুক পোস্টে বলছিলেন যে অন্তর থেকে ইঞ্জিনিয়ার হওয়া বা নিজের ভিতর থেকে ইঞ্জিনিয়ারিংটাকে ধারণ করা, এই টাইপের কিছু একটা, আমি তো ওয়ার্ড গুলো মনে নেই, বাট এই টাইপের কিছু একটা বলতেছিলেন। তো আসলে কি এরকম আমরা হতে পারছি? কারণ হচ্ছে দেখেন, আহ, একটা ইঞ্জিনিয়ারের, লেটস একজন ট্রিপল ইঞ্জিনিয়ারের সর্বোচ্চ পিক পয়েন্টে গিয়ে একটা কোন জব হতে পারে? লেটস এমডি বা ইন্টেলের একটা জব। সো এটার জন্য তো হচ্ছে, ইনফ্যাক্ট আমরা কয়েকদিন আগেও দেখছিলাম যে ময়মনসিংহ বা কোন জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে, সাহিত্যে বা ইংলিশে পড়ে, ওই ছেলে হচ্ছে ইন্টেলে জব পাইছে। সো মানে এটা কি আমাদের কারিকুলামের প্রবলেম, নাকি আমাদের নিজেদের মেন্টালিটির প্রবলেম যে আমরা এরকম কিছু করতে পারছি না, এই জন্য হয়তো ভালো জায়গায় জব পাচ্ছি না? হ্যাঁ, অবভিয়াসলি ভালো জায়গায় জব পাওয়া এটা কোনো ইঞ্জিনিয়ারিং এরই হতে পারে না, বাট বোঝানোর জন্য বললাম ব্যাপারটা। আই শুড সে বোথ, ঠিক আছে, প্রতিটা জিনিস আমাদেরও নিজেদের মধ্যে ড্রাইভ নাই, এটা সবচেয়ে বড় রিজন। আর দ্বিতীয়ত আমাদের কারিকুলামটা ওইভাবে প্রিপেয়ার করা না। বলতে গেলে কি, আমরা দেখা যায় একটা 18 বছরের ছেলে 19 বছরের ছেলে যখন ইঞ্জিনিয়ারিং এ ঢুকে পড়ে হুট করে, সে কিন্তু এত কিছু এক্সপ্লোর করে আসে নাই। সে ভাবতেছে ফিজিক্স দ্বিতীয় পত্রের যে চলিত কি বলে স্থির চলো চলো ধরে। চলতরিৎ হ্যাঁ, চলতরিৎ চ্যাপ্টার ভালো পারলেই মনে হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যাবে, এই ধরনের মানসিকতা থেকে ইলেকট্রিক্যাল এসে দেখে যে ভাই মানে একদম আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। সো এক্সপ্লোর করার টাইমটা পাওয়া যায় না, হ্যাঁ, ঠিক আছে, যে আমি আমি আমার আসলে কোনটা ভালো লাগবে, আমার কোনটা পটেনশিয়াল আছে, এটা একটা ছেলে পড়াশোনা শুরু করার আগে বুঝে না। বাট আমি যদি বলি কোরিয়া বলো বা ইন্ডিয়াই বলো, ঠিক আছে, তাদের এডুকেশনাল কারিকুলামটা এরকম, তারা ভার্সিটিতে আসার আগে তারা কিন্তু বুঝে যায় যে তারা বুঝে যায় তারা মানে কিসের জন্য বিল্ড আপ, ঠিক কিসের আছে। জন্য। তো সেই এক্স্যাক্টলি। ক্ষেত্রে তাদের দেখবা কি তাদেরও হ্যাঁ তাদেরও এরকম অনেক হয় যে ইঞ্জিনিয়ারিং পড়ে এখন ডিজে হইছে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে।
বা মেডিকেলে পড়ছে ভালো কোডার হয়েছে, তাদেরও এরকম আছে। বা হ্যাঁ একজন মনে করো যে কি বলবো আর্টসে পড়ে সে হচ্ছে টেক কোম্পানি সিইও হয়েছে, অহরহ হ্যাঁ এক্সাম্পল আছে, হ্যাঁ আচ্ছা ইন্ডিয়াতে আছে অনেক হ্যাঁ আছে। হ্যাঁ বাট তাদের প্রপোর্শনটা কম, ঠিক হ্যাঁ আছে। বাংলাদেশে এটা অনেক বেশি, কারণ আমরা জাস্ট চোখ বন্ধ করে একটা জায়গায় ঢুকে পড়ছি। ঢুকার পরে তারপর আমাদের মনে হয়েছে আল্লাহ আমরা তো এই জায়গার জন্য না, তাহলে কি করবো, আচ্ছা ইঞ্জিনিয়ারিংটা শেষ করি, তারপর যদি মন চায় স্ট্যান্ড আপ কমেডিয়ান হবো, তারপর হুম, যদি মন চায় ইউটিউবার হবো, তারপর যদি মন চায় আমি গাড়ি বানাবো, তারপর যদি মন চায় আমি ভার্সিটি টিচার হবো অথবা ব্যবসায়ী হবো। তখন সে ঠিক করে ভার্সিটি, এই যে আমাদের বয়সী এখন যেটা, মানে আমরা 26-27 বছর বয়স, হুম, গ্রাজুয়েশন শেষ হয়েছে, এখন আমরা থিঙ্ক করতেছি যে আচ্ছা হোয়াট টু ডু নেক্সট। বাট exactly. এটা যদি এরকম হইতো যে আমরা 22 বা 23-এ চিন্তা করার স্কোপ পাইতাম এবং ওই অনুযায়ী আমাদের স্টাডি ফিল্ডটা চয়েস করতে পারতাম, ঠিক আছে, প্লাস নিজেরাও ইফোর্ট দিতাম, হুম, খালি যে নিজেদের পড়লেই এফোর্টটাও হবে তা ম্যাটার তো করে। না। হ্যাঁ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। সো ওই প্রসঙ্গে পরে আসতেছি, বাট হ্যাঁ দুইটা ব্যাপারই আছে আর কি এই জায়গায়। exact. হ্যাঁ যে এরকম এটা হচ্ছে ওই বাইরের দেশগুলোতে দেখছি যে আমরা যে স্টেজে এখন এসে চিন্তা করতেছি যে আমরা কি করব, বাট ওদের হাই স্কুল লেভেলের পোলাপানি চিন্তা করতেছে যে ওরা কি করবে ফিউচারে। রাইট। সো হ্যাঁ, সো আমি একটা বই পড়ছিলাম, বইটা হচ্ছে রৌফুল আলম নামে, মোস্ট প্রবলি আপনি চেনেন ওনাকে। রৌফুল আলম উনি ইউএস এর একটা ইউনিভার্সিটির টিচার প্লাস হচ্ছে রিসার্চ করে উনি। আচ্ছা। সো উনি হচ্ছে ওনার লেখালেখির মেইন বিষয় হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন, মানে ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনাটা নিয়ে। সো উনি বলছে যে এই পুরো সিস্টেমটার ভিতর মানে জাস্ট একটা জায়গায় প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে ফুল সিস্টেমটার ভিতর প্রবলেম। ওই জায়গায় হচ্ছে ওনার কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে জাস্ট 7-8 বছর ধরে ভার্সিটিতে আসছে, এখন পর্যন্ত কোনো পরীক্ষা দেয়নি, ভার্সিটিতে ঢোকার পর আর কোনো ভার্সিটির ভিতরে ইন্টারনাল কোনো পরীক্ষা অ্যাটেন্ড করে নেই, ওদের ভালো লাগে ওরা রিসার্চ করতেছে কন্টিনিউয়াসলি এন্ড ভার্সিটি ওদের ফান্ডিং করতেছে। সো বলে এইরকম যদি ফ্লেক্সিবিলিটি না দিতে পারেন সেক্ষেত্রে এক্সেপশনাল কোনো রিসার্চ বা এক্সেপশনাল কোনো সায়েন্টিস্ট ভার্সিটি থেকে বের হবে না। সো এটা জাস্ট অ্যাড করলাম আপনার কথার সাথে। জি। আচ্ছা 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 ভার্সিটি লেভেল Cool. গেল, হ্যাঁ গেল, এখন হচ্ছে আমরা একটু প্রাইমারি লেভেলে ফিরি, হ্যাঁ হাই হ্যাঁ। স্কুল লেভেলে। যেটা বলছিলাম যে আপনি তো হচ্ছে মোস্ট প্রবলি মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন। জি। সো হ্যাঁ, এখন হচ্ছে যেটা বলছিলাম যে উম, আমরা তো একটু আগে বলছিলাম যে ভার্সিটি লেভেলের চিন্তা ভাবনা না করে একটু প্রাইমারি লেভেলে একটু আর্লি স্টেজে চিন্তা ভাবনা করা দরকার। সো হাই স্কুল লেভেল থেকে মেশিন লার্নিং বা এই টাইপের জিনিসগুলো শেখা শুরু করা কি আসলে উচিত, বা কিভাবে কি করতে পারে একটু গাইডলাইন যদি। হাই স্কুল লেভেল থেকে মেশিন লার্নিং, আমি যেটা বলবো মেশিন লার্নিং হচ্ছে একটু হায়ার লেভেল ফিল্ড। তো এটার জন্য ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন দরকার, স্ট্যাটিস্টিক্স এর একটা ভালো নলেজ দরকার, কারণ মেশিন লার্নিং মানেই হচ্ছে ম্যাথ, নিউমেরিক্যাল ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স। সো সেটা আমার মনে হয় না যে কেউ যদি নিজে থেকে খুব নেক না থাকে তাহলে সে স্কুল বা কলেজে থাকা অবস্থায় এমএল নিয়ে কাজ করতে পারবে। হয়তো বা টুকটাক মানে থাকে না কিছু ফান প্রজেক্ট টাইপের, ঠিক আছে, যে একটা জায়গায় কতগুলা গাছ আছে, একটা ছবি নিয়ে এই ছবিটাকে ফার্স্টে একটু অ্যানালাইসিস করলাম, করে ওই জায়গায় কয়টা গাছ আছে এই সংখ্যাটা বের করলাম, এই ধরনের কিছু ফান প্রজেক্ট আছে, ঠিক আছে, এইগুলো চাইলে করতে পারে। কিন্তু একদম যে কোর মেশিন লার্নিং টাইপ কাজ আমার মনে হয় আগে হচ্ছে ম্যাথমেটিক্যাল এবং স্ট্যাটিস্টিক্স এর নলেজ বিল্ড আপ করার পরে তারপরে আর কি মেশিন লার্নিং এর মধ্যে ঢোকা ভালো, ঠিক আছে। সো ইনস্টেড তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোডিং যদি শুরু করে, যদিও হ্যাঁ আমরা ওই টাইমে জানতামই না কোডিং কি, ইলেভেন কোডিং টুয়েলভ এর এক্স্যাক্টলি টাইমটাতে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। তখন এত এআই টিআই এত কিছু ছিল না, আবার এত ইনফরমেশনও আমাদের অনেক গ্যাপ ছিল, ঠিক আছে। যে ইলেকট্রিক্যালে পড়লে কি হবে জানি না, ভর্তি হয়ে গেছি, সিএসসি পড়লে কি হবে না, পোলাপান ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন যেটা করতে পারে, এখন তো নলেজ ব্যারিয়ারটা অনেক কমে গেছে, সব জায়গায় নলেজ হচ্ছে ফ্রিলি মানে ট্রাভেল করতেছে। তো তারা যেটা করতে পারে কোডিংটা আগে আগে শুরু করতে পারে। কোডিং শুরু করলে কোডিং এর যে ফান্ডামেন্টাল নলেজ গুলো আছে, ঠিক আছে, কিভাবে লজিক কাজ করে, কোডিং কোডিং মানে তো লজিক বিল্ডিং এর কাজ। সো এটার কিন্তু কোনো বয়স নাই, একটা 10-12 বছরের ছেলেও কিন্তু চাইলে কোডিং এর লজিক বিল্ডিং নিয়ে কাজ করতে পারে। সো দে ক্যান স্টার্ট দিস এট আর্লি এজ। তারপরে যখন এই নিজের একটা ফাউন্ডেশন দাঁড়ায় যাবে, তারপরে ভার্সিটিতে আসার পরে তারা এমএল নিয়ে বা ডিপ লার্নিং নিয়ে কাজ করতে পারে বা রিসার্চে কাজ করতে পারে। এটা হচ্ছে আমার হ্যাঁ আর কি পার্সোনাল অপিনিয়ন। হ্যাঁ। এখানে আমি একটু অ্যাড করি যে আপনি বলছিলেন যে হ্যাঁ প্রথমে হচ্ছে একটু ঘাটাঘাটি করে দেখা, যেমন আমরা অনেকে হচ্ছে আরডুইনো কি বা এই টাইপের প্রজেক্ট নিয়ে জানতেছি ভার্সিটিতে ওঠার পর, ফার্স্ট ইয়ার ওঠার পর। অথচ এটা যদি আমরা হচ্ছে হাই স্কুল লেভেলে জানতে পারতাম বা কোডিং বা এই টাইপের জিনিসপত্র যদি হাই স্কুল লেভেলে একটু ঘাটাঘাটি করতাম, জাস্ট নামটাও জানতাম বা একটু ঘাটাঘাটি করে দেখতে পারতাম, তাহলে কিন্তু ভার্সিটি লেভেলে উঠে এটার অ্যাডভান্স কোনো ভার্সন আমরা শিখতে পারতাম। বাট আমাদের পরিচয় হইতেছে যে ভার্সিটিতে ওঠার পর এই জিনিসগুলোর উপর। তো এই জন্য রাইট। হচ্ছে শুরু করতে একটু টাইম লাগছে, এই জন্য মানে সবকিছু প্রসেসটা একটু লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ রাইট।
তারপর হচ্ছে এটা বলছিলেন যে না যে কিভাবে শিখতে হবে এআই বা এই টাইপের জিনিসপত্র। সো এতক্ষণ তো বলছিলেন হাই স্কুল লেভেলের স্টুডেন্টরা কিভাবে শিখতে পারে, বাট ইন জেনারেল একজন মানুষ মেশিন লার্নিং বা এই টাইপের জিনিসপত্র শিখতে চায়, সো তাদের জন্য গাইডলাইনটা একটু কমপ্লিট গাইডলাইন টাইপের কিছু একটা বলে। আচ্ছা, সো এখানে প্রশ্ন এসে পড়লো রোড ম্যাপ, মেশিন হ্যাঁ, লার্নিং রোড ম্যাপ। রোড ম্যাপ। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় এক একজন এক একভাবে এক্সপ্লেন করে, বাট আমি আমার জার্নি থেকে যদি শেয়ার করি, so আমার একটা এই রিলেটেড একটা পডকাস্ট আছে রিসার্চের। আমার যে গুরু তাকি হাসান রাফি ভাই এখন কোরিয়াতে পিএইচডি করতেছে, সো উনার কাছে আমার গবেষণার হাতে খড়ি আর কি। আমি যখন টুতে তখন আমি ওনার সাথে কাজ শুরু করেছিলাম এই ফিল্ডেই, মেশিন লার্নিং ফিল্ডেই। সো উনি যেভাবে আমাকে মেন্টরিং করেছে, পরবর্তীতে আমি যখন কাউকে সাজেশন দেই বা মেন্টরিং করি, আমিও তাকে এই স্টেপ গুলাই বলি। সো সো সবার ফার্স্টে আমার কাছে মনে হয় আচ্ছা, মেশিন লার্নিং শেখার জন্য দুইটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইউজ হয়। প্রিভিয়াসলি 1990 সালের বা 2000 সালের আগ পর্যন্ত আর ইউজ হইতো আর একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। বাট যখন থেকে পাইথন আসছে, পাইথন অনেক পপুলার হয়ে গেছে, পাইথনের কমিউনিটি অনেক বড়, পাইথন রিলেটেড হেল্প অনেক পাওয়া যায়, সো এখন পাইথন ইউজ হয়। সো আমি ফার্স্ট স্টেপ বলতেছি যে পাইথন শেখা লাগবে। কোন পর্যন্ত শেখা লাগবে? ক্লাস পর্যন্ত। ফাংশন ফাংশন টাংশন শেষ করে ক্লাস পর্যন্ত শিখলে, তারপরে মেশিন লার্নিং এ যখন আমি একটা মডিউল নিয়ে কাজ করতে যাব, তখন আমার কিন্তু কনসেপশনটা আমার ক্লিয়ার থাকবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, পাইথনে ক্লাস পর্যন্ত শেখা। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে পাইথনে কিছু মডিউল আছে, মডিউলগুলো হচ্ছে মনে করো যে পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, এগুলো কিভাবে ইম্পোর্ট করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এটার ফাংশনালিটি সম্পর্কে জানা। এটা গেল 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ হচ্ছে যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো শেখা। ঠিক আছে? অ্যালগোরিদমের মধ্যে ক্লাসিফিকেশন, রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপরে র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, সাপোর্ট ভেক্টর মেশিন, এই টাইপ 7-8টা খুব মেজর মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, এগুলো সম্পর্কে একটু নলেজ নেওয়া। এবং এটা রিলেটেড খালি নলেজ নিলেই হবে না, মানে কিছু প্রেডিকশন প্রজেক্ট টাইপ বানালে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। এটা গেল 3 নাম্বার। আর লাস্টলি, তুমি যদি গবেষণায় ঢুকতে চাও, স্পেশালাইজড একটা সেক্টর, তখন মেশিন লার্নিং দিয়ে হবে না। মেশিন লার্নিং এর একটা সাবসেট আছে, এটা হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে? ডিপ ডিপ লার্নিং এর কাজই এখন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি। মানে ইন্ডাস্ট্রিতে আমি ওই দিন দেখলাম যে 92% কাজই হচ্ছে পাইটর্চ ফ্রেমওয়ার্ক দিয়ে এখন ইন্ডাস্ট্রিতে, মানে হেলথ কেয়ার বলো বা বায়ো ইনফরমেটিক্স অথবা হচ্ছে এনএলপি, মেশিন লার্নিং এর যে কোনো ফিল্ডেই তুমি বলো, কম্পিউটার সায়েন্সের, এখানে হচ্ছে এখন 92% কাজই হচ্ছে ডিপ লার্নিং দিয়ে হচ্ছে। সো ট্রেডিশনাল মেশিন লার্নিং শিখে রিসার্চ পেপার পাবলিশ করা অথবা ফান্ড ম্যানেজ করা অনেক টাফ। সো আমার ডিপ লার্নিং এ যেতে যেতে হবে। এই 4টা স্টেপ আর কি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, আম, তো গাইডলাইনটা বুঝলাম। আচ্ছা, আপনি তো ইউআই ইউএক্স ডিজাইন নিয়েও কাজ করছেন, সো জি। এটা এটা কি এরকম ছিল যে জাস্ট আমি আর্নিং এর জন্য করছি, এটা ডিপে যাব না, বা এটা এটা কি আসলে এটার ডিপে যাওয়ার সুযোগ আছে, বা এগুলো নিয়ে রিসার্চ ফিল্ডে কোনো আছে, না শুধুমাত্র আর্নিং এর জন্য এগুলা? আচ্ছা, সো ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এইটা হচ্ছে মূলত, আমি হোয়াট শুড আই সে, এটা হচ্ছে মানে ক্যারিয়ার ক্যারিয়ার স্কিল বা ইন্ডাস্ট্রি স্কিল আর কি। ঠিক আছে? রিসার্চ ডিজাইন নিয়ে রিসার্চ মানে টোটালি দুইটা জিনিস, আলাদা জিনিস। একটা হচ্ছে আমার রিসার্চ স্কিল, আর আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল। ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হার্ডওয়্যার ডেভেলপমেন্ট শেখা লাগতে পারে। এটা হচ্ছে ওইখানে আর কি কামাইয়ের চিন্তা, টাকা কামাই করার চিন্তা। ঠিক আছে? আর রিসার্চের স্কিল গুলো হচ্ছে এই যে তুই মেশিন লার্নিং এর কথা বললি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা হার্ডওয়্যার সিকিউরিটি রিলেটেড কোনো কিছু আর কি। ঠিক আছে? কনসেপচুয়াল জিনিসগুলো, থিওরিটিক্যাল যে ফাউন্ডেশন, ওগুলো নিয়ে হচ্ছে রিসার্চ হয়। বা মেশিন লার্নিং অ্যালগোরিদম, ফর্মুলা ডিজাইন, এই টাইপের জিনিসগুলো হচ্ছে রিসার্চের জন্য, সাইবার সিকিউরিটি। আর ডিজাইন রিলেটেড যেগুলো, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি স্কিল, এই আর কি। হ্যাঁ, না না, এই কথাটা বললাম এর কারণ আছে, আমি একটা ভিডিও দেখছিলাম, সো এখানে বলছিল যে ইউআই ইউএক্স এর উপর যে কতটা হচ্ছে সাইকোলজিক্যাল জিনিসপত্র কাজ করে এবং এটা কতটা রিসার্চ করে এগুলো দেওয়া হয়, এটার কোনো আইডিয়া নেই। ওই স্পিকার ওখানে বলছিল যে এইটা ফোনে হচ্ছে যে আর অর্ডার কি করি আমরা। মানে হ্যাঁ, আমার যেটা মনে হয় এটা হচ্ছে তোমার প্রোডাক্টটা দেখে কনজিউমারের ব্রেনের উপরে কি ব্রেনের ইফেক্ট উপর, হ্যাঁ, করতেছে। এক্স্যাক্টলি, ঠিক হ্যাঁ, আছে? এটা এই এটা এই 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 রিলেটেড রিসার্চ ওইটা চলে যায় হ্যাঁ, কিন্তু নিউরো মার্কেটিং এর আন্ডারে। নিউরো ঠিক আছে? মার্কেটিং এর আন্ডারে, নিউরো এক্স্যাক্টলি, মার্কেটিং, হ্যাঁ, যে আমি ধরো একটা দোকানে ঢুকলাম, হ্যাঁ, দোকানে ঢুকার পরে আমার ফার্স্ট চোখ কোন জায়গাটায় পড়বে। অনেক সময় দেখবা দোকানে ঢুকার পরে কি হয়, সামনে একদম আইসক্রিম অথবা চিপস এগুলো রাখা হচ্ছে, মেজর প্রোডাক্ট গুলা কিন্তু দোকানের ভিতরে রাখা হচ্ছে। কেন? কারণ
চিপস দেখলেই খাইতে ইচ্ছা করবে, আইসক্রিম দেখলেই খাইতে ইচ্ছা করবে। সো এগুলো রিসার্চ করা, ঠিক আছে? তারপরে কাপড় চোপড়ের ক্ষেত্রেও সেম। সো যে কাপড়টা বেশি কিনতেছে, ট্রেন্ডিং বেশি, ওটা কিন্তু আগে আগে রাখা হচ্ছে, তাই না? এই জিনিসগুলোর উপর রিসার্চ করা হয়। এবং একটা সফটওয়্যারের ক্ষেত্রেও সেম। তুমি ওয়েবসাইটে ঢুকে যদি ওয়েবসাইটটা দেখো যে ইউএক্স ইউআই ডিজাইনটা খুব সুন্দর, তুমি এক পেজেই মানে সিঙ্গেল পেজের মধ্যে তুমি সব ইনফরমেশন পেয়ে যাচ্ছ, তোমার বারবার নেভিগেট করে আরেকটা লিঙ্কে যাওয়া লাগতেছে না, তখন আমাদের জন্য ইজি। সো ডিজাইনটা যদি এরকম মানে ইউজার ফ্রেন্ডলি হয়, আমি যেটা বলবো, ঠিক আছে? সো এটার জন্য একটা রিসার্চ, এটা হচ্ছে অন্য রকমের রিসার্চ। সো মানে আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে ইউজার, তারা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স। সো তাদের ব্রেইনের উপরে কি ইফেক্ট পড়তেছে আমাদের ডিজাইনটার, ওইটা নিয়ে রিসার্চ যদি আমরা করতে পারি, দেন কিন্তু আমাদের ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বানানোর যে পারপাস, ওই পারপাসটা ফুলফিল হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে নিউরো মার্কেটিং এর রিসার্চ। আর যেটা হচ্ছে একাডেমিয়ার রিসার্চ, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট আর কি। ওটা হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল এবং ল্যাব বেসড রিসার্চ গুলো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমি আবার পিছনে একটু ভার্সিটির জায়গায় ফিরে, এখানে আমার একটা আইডিয়া ছিল, প্লাস আমি অনেককে শুনছি এই আইডিয়াটা অ্যাপ্লাই করতে, যে অনেকে ভার্সিটি শেষ হওয়ার পর, গ্রাজুয়েশন শেষ হওয়ার পর 1 বা 2 বছর ইউজ করে কোনো একটা স্কিল শেখে, যেটা হচ্ছে আসলে শেখাটা কঠিন, এরকম কোন একটা স্কিল শেখে। এন্ড এই টাইমটা কি আসলে, এটা কি মানে এই টাইপের ডিসিশনকে নেওয়া উচিত যে 1 বছর গ্যাপ দিয়ে আমি কিছু করবো, তারপরে কি যদি ওইটাই ফেল করি, লেটস আমি মেশিন লার্নিং শিখলাম 1 বছর ইউজ করে, তারপর ওইটা যদি ফেল করি, তখন কি আবার একাডেমিক পড়াশোনায় ফেরা ব্যাক করা পসিবল? একটু এখানে কি প্রবলেম হতে পারে? এখন ম্যাটারটা হচ্ছে যে ভার্সিটি শেষ করার পরে, মানে এটা আমি যেটা বলবো, এটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স বা ফ্যামিলির উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমরা কিন্তু চাইলেই একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কিন্তু 1-2 বছর একটা শিখার পিছনে সময় দিতে পারবো না পাশ করার পরে। সো আমাদের কিন্তু আর্নিং একটা সোর্স দরকার। তখন সে যদি কামাই এবং নতুন কিছু একটা শিখা, দুইটা যদি একসাথে করতে পারে সাইমultaneously, তখন কিন্তু জিনিসটা ইজি। ঠিক আছে? যে আমি অফিস শেষ করে আসলাম, শেষ করে রাতের টাইমটা আমি দিচ্ছি নতুন একটা কোনো কিছু শিখার পিছনে। কিন্তু আমি ১-২ বছর একদম কোনো জায়গায় ইনভলভ হইলাম না। প্রথমত আমার অলস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কর্মবিমুখ হয়ে যাওয়ার। আমার মনে হয় আরকি। হ্যাঁ ফ্লোতে চললে হ্যাঁ, সবকিছু ইজিলি হয়ে যায়। আর একটা হ্যাঁ, একাডেমিক গ্যাপ বলো বা ওয়ার্ক গ্যাপ বলো, এই গ্যাপটা খুব খারাপ জিনিস। আমি এই গ্যাপটা খুব ভয় পাই আরকি, যে আমি একটা টাইম মানে ব্যস্ততা থাকবে না। আমি মানে কি করব, ঘুম থেকে উঠে আচ্ছা কি করব, আজকে কোনো কাজ নাই। আমি এই সিচুয়েশনটা খুব ভয় পাই। আমার মনে হয় যে আমি ঘুম থেকে উঠবো, আমার ১০-১২টা ডেডলাইন থাকতে হবে। 10 বার ঠিক এক্স্যাক্টলি আছে? ভাই। হ্যাঁ হ্যাঁ। আমাকে ওটা পুশ দিবে। তো আচ্ছা তুমি বাসায় যাও। হ্যাঁ, বাসায় গিয়ে এই কাজগুলো করো, অথবা বাইরে গিয়ে এই কাজগুলো করে আসো। ঠিক আছে? নতুন কিছু একটা শিখার ট্রাই করো, কনটেন্ট বানাও। এরকম আমার যদি একটা ডেডলাইন থাকে, একটা যদি চেকলিস্ট থাকে, তখন কিন্তু আমার মনে হয় যে না, আমি একটা প্রোডাক্টিভ টাইম পার করতেছি। ঠিক আছে? সো আমি অবশ্যই বলবো যে আ ভার্সিটি থাকতেই ওই ধরনের কিছু শিখা উচিত। এবং পাশ করার পরে অবশ্যই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, যার হচ্ছে ঐরকম ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নাই, তার হচ্ছে একটা জবের চিন্তা করা উচিত, যাতে একটা স্টেবল ইনকাম আসে। ওইটা হয়ে গেলে দেন তার হচ্ছে আরকি একটা স্কিল ডেভেলপমেন্ট এর চিন্তা করা উচিত পাশাপাশি। বাট একদম জব বাদ দিয়ে, কোনো কিছু বাদ দিয়ে আমি জাস্ট পড়াশোনা করতেছি, এটা প্রথমত হবে না। আর দ্বিতীয়ত হইলেও দেখা যাবে যে সে আর পরবর্তীতে আর আগের অবস্থাতে ব্যাক আসতে পারবে না। মানে একটা স্টেবল জবে ঢুকতে পারবে না। গ্যাপটা খুব খারাপ জিনিস আরকি। গ্যাপটা খারাপ, এক্স্যাক্টলি। না ঠিক আছে, সবকিছু করলো, এরকমই জব করলো, প্লাস হচ্ছে স্কিল ডেভেলপ করলো, তখন কি আবার হচ্ছে একাডেমিক পড়াশোনায় ব্যাক করা পসিবল এটা? হ্যাঁ, পসিবল, অবশ্যই পসিবল। যেমন আমরা যাচ্ছি, আমি কিন্তু জবে ছিলাম। মোটামুটি আমি যখনই যাবো আরকি পিএইচডি তে বাইরে, আমার কিন্তু ১ বছর আমি জব করছি। ঠিক আছে? জবের আমার একটা এক্সপেরিয়েন্স হইছে। এই জব এক্সপেরিয়েন্সটাও ওরা দেখে। বাইরের ভার্সিটি দেখে এবং ভালো প্রায়োরিটি দেয় আরকি। ঠিক আছে? সো একটা জব এক্সপেরিয়েন্স যখন হবে, ওই এক্সপেরিয়েন্স দেখিয়ে বাইরের একটা ভার্সিটিতে যাওয়া সম্ভব পিএইচডি বা মাস্টার্স এ ফান্ডিং নিয়ে। সো আমি যেটা বলব যে হ্যাঁ, এটা আ পসিবল এবং অনেকেই এটা করছে। ঠিক আছে? ২-৩ বছর চাকরি করে তারপর তারা একাডেমিয়ায় ব্যাক করছে। সো ইটস নট দ্যাট মাচ ইম্পসিবল। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এটা ট্রু, আমিও রিলেট করতে পারি সামহাউ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ওইটার সাথে আমি একটা অ্যাড করি, যে যখন হচ্ছে অনেকগুলো কাজের ডেডলাইন থাকে, তখন একটু মোটিভেটেড ফিল করা যায়। লেটস সে আমার এক্সাম্পল হচ্ছে, আমি সামহাউ আমার লাইফের একটা ভয়ঙ্কর ইনসিডেন্টের কারণে আমার লাইফ 6 মাস মোটামুটি খুব বেশি খারাপ অবস্থায় ছিলাম, আমি মোস্ট প্রবাবলি আপনাকে বলছি, তো এখানে না বলে এটা। তো ওই সময় আমার ব্যাপারটা এরকম ছিল যে সারাক্ষণ আমার ব- আমার কোনো কাজের ডেডলাইন ছিল না, আমি মানে ডিসিশনে নিয়ে নিয়েছি আমি কোনো কাজ করব না।
তার মানে আমার কোনো ডেডলাইন নাই কাজের, কাজ কিন্তু অনেক আছে বাট আমি করবো না যেহেতু ডিসিশন নিচ্ছি, তো আমার ডেডলাইন নাই কোনো। তখন হচ্ছে আমি কিন্তু মেন্টালি ডিসিশন নিছি বাট আমার ফিজিক্যালি আমার বডি দেখছি আমার বডিতে কোনো এনার্জি নাই, আমি নতুন কিছু করার কোনো এনার্জি পাচ্ছি না। আমি জানি আমার কাজ করতে হবে বাট আমি ডিসিশন যেহেতু নিয়ে নিছি, ব্রেইন হচ্ছে ওইভাবে প্রোগ্রাম করে দিছি বডিকে, সো দেখা যাচ্ছে যে আর কোনো কিছুই করা হচ্ছে না, বডি ওইরকম আর সায় দিচ্ছে না এটা। হ্যাঁ, একেবারে ভালোভাবে রিলেট করতে পারছি। বাট নাও আই এম, আমার প্রত্যেকদিন হয়তো সকালবেলা উঠে আমার কাজ থাকে 10-20টা, যেটা আমি জীবনও ফিল আপ করতে পারবো না জানি, তারপরও ওই মোটিভেশনটা থাকে যে হ্যাঁ অন্তত 20টা কাজ সবগুলো না করতে পারি, 10টা তো করতে পারবো, তো ওইটার পিছনে ছুটি। হ্যাঁ, কিছু করি এইটা মনে হয় আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মনে হচ্ছে আই এম লিভিং ইন মাই ড্রিম। আমি কিন্তু খুব সাকসেসফুল কিছু করতেছি এরকম না, বাট যেহেতু 24 আওয়ার ওয়ার্কিং রোবট বা এই টাইপের কাজ করতেছি, সো আমার মনে হচ্ছে যে আসলে দিনগুলো ভালো যাচ্ছে। আচ্ছা, এরপরে কি নিয়ে কথা বলা যায়? অনেকক্ষণ তো ভারী ভারী টপিক নিয়ে কথা বললাম ভাই, এখন একটু মানে ইজি করি জিনিসটা। আচ্ছা, ভার্সিটি লাইফে অনেকে বলে যে ফার্স্ট ইয়ার থেকে ভার্সিটি লাইফে অনেক কিছু রিসার্চ করা বা এক্সেপশনাল কিছু করা একাডেমিক পড়াশোনার পাশাপাশি লাইফ পার্টনার খোঁজার ব্যাপারটা, এটা বলে যে এখানে হচ্ছে বেস্ট ওয়ে লাইফ পার্টনার খুঁজে পাওয়ার এটা। সো ফার্স্ট ইয়ারে দেখা যায় যে ভার্সিটি ঢোকার পর পরে অনেকের মেন্টালিটি এরকম দেখছি যে এখন রিলেশনে যাইতে হবে ভাই, আমার যে ভাবেই হোক মানে আমার রিলেশন করা লাগবে, আমি ভার্সিটিতে উঠছি। অনেকের মেন্টালিটি এরকম থাকে যে আমি বড় হয়েছি এই জন্য যাবো, অনেকের থাকে এরকম যে আমার লাইট পার্টনার খুঁজতে হবে, আর অনেকের হচ্ছে আমি ভার্সিটিতে উঠছি আমার ওই ফিলটা নেওয়া লাগবে এই জন্য যাও। তো আপনার ওপিনিয়নটা কি আসলে, ভার্সিটিতে ওঠার সাথে সাথে রিলেশনশিপে যাওয়া উচিত বা ভার্সিটি পরবর্তী রিলেশনে যাওয়া উচিত কিনা? আচ্ছা, সো আমার যেটা মনে হয় যে হ্যাঁ, প্রেম করা উচিত অবশ্যই। একটা একটা ছেলের পার্সপেক্টিভ থেকে বলি আর কি, যে একটা মেয়ে যখন একটা ছেলের লাইফে আসে, লাইফের একটা রিডিরেকশন পাওয়া যায়, ঠিক আছে, একটা পারপাস পাওয়া যায়। সো যদি একটা এরকম লক্ষ্মী মেয়ে পাওয়া যায়, সুন্দরী, যাকে দেখলে মন খুশি লাগে, যাকে দেখলে ইন্সপাইরেশন আসে, ঠিক আছে, সো খারাপ হয় না, জিনিসটা ভালোই হয়। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ভার্সিটির মেয়েদের, এখন আমি এই কথাগুলো এখানে বলাটা কি ঠিক হবে কিনা, বাট ভাই বলেন, আমার কোনো যেটা মনে সমস্যা হয় নেই। যে প্রতিটা প্রতিটা মেয়ে হচ্ছে আহ ওই ওই ম্যাটেরিয়াল না, ঠিক আছে, তারা হচ্ছে রিলেশনশিপ ম্যাটেরিয়াল না। সো এটাই বোঝা লাগবে আর কি, যে কোনো কোনো মতেই ওয়ান সাইডেড রিলেশনশিপ বা সিচুয়েশনশিপের মধ্যে ঢোকা যাবে না। কারণ ভার্সিটি লাইফটা হচ্ছে একটা স্প্রিন্টের মতো, শর্ট লেন্থ দৌড়, এটা ম্যারাথন না যে আমি একবার পড়ে গেলেও আমি উঠে আমি এটা কাভার আপ করতে পারবো। সো একটা মেয়ে দেখা যায় যে এরকম হয়, লাইফে আসে, সে দেখা যায় 2-3 সেমিস্টার নষ্ট করে দিয়ে তারপর চলে যায়। তো দেখা যায় ওই যে ফ্লোটা চলে যায়, ওই ফ্লোটা থেকে অনেকেই কাম ব্যাক করতে পারে না। সো যদি ওইরকম মানে মনের মতো পার্টনার হয়, ঠিক আছে, সাপোর্টিভ একটা পার্টনার হয় দরকার, মানে এখানে কিছু জিনিস আছে, রেড ফ্ল্যাগ এর মধ্যেও 2 রকম রেড ফ্ল্যাগ আছে, ঠিক আছে, একটা হচ্ছে ম্যানেজেবল রেড ফ্ল্যাগ, আর একটা হচ্ছে আনম্যানেজেবল রেড ফ্ল্যাগ, ঠিক আছে। এবং এইটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তোর কাছে আনম্যানেজেবল রেড ফ্ল্যাগ যেটা, এটা আরেকটা ছেলের কাছে এটা ম্যানেজেবলও হইতে পারে, ঠিক আছে। সো বুঝতে হবে যে কোন জিনিসটুকু তুই ম্যানেজ করতে পারবি, বা কোন কোয়ালিটি গুলা একটা পার্টনারের মধ্যে যদি থাকে তোর, তাহলে তুই ওইটা নিয়ে চলতে পারবি, তুই এটা হ্যাপি থাকতে পারবি। সো আমার কাছে মনে হয়েছে যে আমার এমন একটা মানুষ দরকার লাইফে, যে মানুষটা আমার লাইফে যদি থাকে তাহলে আমার হার্টটা ফুলফিল থাকবে, ঠিক আছে, আমার লাইফের একটা ডিরেকশন থাকবে যে আচ্ছা এই মানুষটাকে আমার বিয়ে করতে হবে। সো বিয়ে করার জন্য আমার কি করতে হবে, কামাই করতে হবে, আগে 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 সেট হইতে হবে, বা এমন কিছু একটা করতে হবে যাতে ওর বাবা খুশি মনে আমার হাতে মেয়ে দিয়ে দেয়, ঠিক আছে। সো আমার লাইফের কিন্তু একটা পারপাস আছে, সো এই পারপাসটার জন্য হলেও কিন্তু আমি হার্ড ওয়ার্ক করব। সো এটা কিন্তু আমার গোলের সাথে অ্যালাইন করলো। কিন্তু যদি এরকম হয় যে যেই মেয়েটা পছন্দ করছি তার এরকম কোনো প্ল্যান নেই, বিয়ে শাদীর প্ল্যান নেই, সে টাইম পাস করতেছে, ঠিক আছে, সো এটা কিন্তু এটা আমার কাছে আনম্যানেজেবল রেড ফ্ল্যাগ। কারণ আমার আমার অনেক কাজ, আমি হ্যাঁ কাজ হ্যাঁ করার জন্য সময় পাচ্ছি না, আমার দেখা যায় যে হ্যাঁ, 24 ঘন্টা আমার জন্য কম সময় পড়ে যাচ্ছে, আমার মনে হয় 48 ঘন্টা দিন হইলে ভালো হইতো, এক্স্যাক্টলি ভাই। ঠিক আছে। সো আমার মতো স্ট্রাগলিং একটা ছেলের জন্য এই মেয়েগুলো হচ্ছে আনম্যানেজেবল রেড ফ্ল্যাগ। পরে মনে করো যে একটা মেয়ের মেল বেস্ট ফ্রেন্ড আছে, ঠিক আছে, এটা আমার জন্য আনম্যানেজেবল রেড ফ্ল্যাগ। আমি যদি দেখি যে কোনো একটা মেয়ে অনেক ছেলেদের সাথে মেলামেশা, ঠিক আছে, অনেক ফ্র্যাঙ্ক, যদি এখনকার টাইমে নর্মাল, বাট ওই মেয়েটার প্রতি আমার ইন্টারেস্ট একদম সাডেনলি ড্রপ করবে। হ্যাঁ, এটা আমি পার্সোনাল ওপিনিয়ন থাকতে পারে। আমি তাকে তার সাথে মানে আমি তার প্রতি আর কখনো কোনো ওইরকম ইন্টেনশন থাকবে না যে এই মেয়েটা আমার লাইফ পার্টনার হইতে পারে। এটা আমার পার্সোনাল চয়েস, ঠিক আছে। তারপরে মনে করো যে আহ, আমি যতটুকু ইফোর্ট দিচ্ছি, ঠিক আছে, ওই আমার ব্যস্ততার মধ্যে টাইম বের করে আমি যতটুকু ইফোর্ট দিচ্ছি, ওরও সেম অ্যামাউন্টের ইফোর্টই আমার জন্য দিতে হবে, অ্যাটলিস্ট কিছু ইফোর্ট দিতে হবে।
এখন আমি তার জন্য এই এক্সাম্পলটা আমি সবাইকেই বলি, আমার বন্ধু বান্ধব যারা যারা প্রেমে ধরা টরা খায় সবাই এই জিনিসটা বলি, যে পরবর্তীতে তুই যখন করবি প্রেম, এটা তো ধরা খাইছস খাইছস, পরবর্তীতে তুই যখন এই ফিল্ডে আবার নামবি, তখন যেটা করবি যে তুই যদি একটা মেয়ের জন্য সাগর পাড়ি দিয়ে চলে যাস, ওই মেয়েটার অ্যাটলিস্ট তোর জন্য পা ভিজাইতে হবে, ঠিক আছে? কিন্তু ওই মেয়েটা সাগর তীরে দাঁড়ায় থাকলো, সে তার পায়ে পানি লাগাবে না, কিন্তু তুই একদম মানে সাগর তীর, মানে তীর কেন, একদম পাড়ি দিয়ে এসে পড়লি, ঠিক আছে? তখন হবে কি, একটা টাইম পরে এটা ওয়ান সাইডেড কোনো কিছুই সাস্টেইন করে না। এটা ফিজিক্সের ভাষায়ও সম্ভব না। এক একমুখী বল দিয়ে যেমন কোনো কিছু হবে না, একমুখী রিলেশনশিপ দিয়েও কোনো কিছু হবে না। আর সিচুয়েশনশিপ তো আরো ডেঞ্জারাস, ঠিক আছে? তোকে অপশন হিসেবে রাখতেছে, তোকে তুই অ্যাজ এ বয়ফ্রেন্ড তোকে একটা মানে অবস্থায় রাখতেছে, আবার তুই ওর বয়ফ্রেন্ড না, তোর কোনো ট্যাগ নাই, ঠিক আছে? সো এই ট্যাগ ছাড়া জীবন, মানে জীবন এটা থেকে বের হয়ে আসতে হবে ছেলেদের। তুমি আইদার যদি ওর ডে ওয়ান থেকে তুমি ওর বয়ফ্রেন্ড হও বা লাইফ পার্টনার হও, শি ইজ দ্য ওয়ান। আর তুমি যদি মানে ওই মেয়ে যদি বলে দেখি আই নিড টাইম, এই টাইমে আমি আরো এক্সপ্লোর করব, ওর কাছে এক্সপ্লোর করা মনে হচ্ছে আরো 10টা ছেলের সাথে মিশা, ঠিক আছে? ও ওই দিক দিয়ে 4-5টা ব্যাকআপ রাখছে, একজন ওর বোতলের মুখা খুলে দেয় ভার্সিটিতে, একজন হচ্ছে ব্যাগটাই না দেয়, সিনিয়র ভাইদের রাখছে নোট রাখার জন্য, সরি কি বলে নোট নেওয়ার জন্য, এবং সে বিয়ে করবে আলটিমেটলি আরেকজনকে। এই ধরনের মেয়েগুলো একদম ফার্স্ট দেখা মাত্র অ্যাভয়েড করা লাগবে। এটা হচ্ছে আমার সাইকোলজি। আমার লাইফে এমন একজন পার্টনার লাগবে যে একদম প্রাইভেটলি এবং পাবলিকলি এটা কনফেস করবে যে শি ইজ মাইন, ঠিক আছে? এই ধরনের মানুষ যদি আমি পাই, আমি ফার্স্ট ইয়ার হোক ফাইনাল ইয়ার হোক, আমার বয়স যখন 30 হোক, আমি কিন্তু তাকে পেয়ে গেলেই আমি তাকে আমার লাইফে ট্রাই করব, আমার লাইফে রিসিভ করার। আর আমি যদি না পাই, সেই ক্ষেত্রে আমার এখন একটা প্রেম করা লাগবে দেখে আমি ফার্স্ট ইয়ারে উঠে প্রেম করব, আমি এই জিনিসটার সাথে কখনোই একমত না। মানে জিনিসটা এরকম যে আমার এখন পিপাসা লাগছে তাই বলে আমি বিষ খেয়ে ফেলবো, জিনিসটা এমন না। পিপাসা এক্স্যাক্টলি লাগছে, এক্স্যাক্টলি আমি হ্যাঁ পানিই খাবো, ঠিক আছে? সো বুঝতে হবে যে আমার ডিমান্ড আছে, বাট আমার ওই জিনিসটাই লাগবে যেটা আমার দরকার, ঠিক আছে? এই ভুলটাই ইয়ত করে, তারপর দেখা যায় একটা পটেনশিয়াল একটা ছেলে তার লাইফে পৌঁছাইতে পারে না। এটা আমার কাছে ছাগলামি ছাড়া আর কোনো কিছু মনে হয় না, ঠিক আছে? তোমার বোঝা লাগবে যে কোন মেয়েটা তুমি লাইফে নিয়ে আসবা বা কোন পার্টনারটাকে তুমি লাইফে নিয়ে আসবা যে তোমার সাথে পথ চলতে পারবে, এটা তোমার বোঝা লাগবে। এটা যদি এইটুকু যদি প্রেডিক্ট করতে না পারো, তাহলে আমার মনে হয় যে আহ কোনো কিছুই করা উচিত না, প্রেম টেম কিছুই করা উচিত না, তাহলে তুমি ধরা খাবাই আর কি লাইফে কোনো একটা টাইমে। এই জিনিসটা বোঝা লাগবে, ম্যাচুরিটি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ ইম্পর্টেন্ট। আমি সামহাউ ডিসএগ্রি করি আপনার সাথে এটাই, যে প্রেম করা উচিত উচিত না। আমার ধারণা, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটা ছেলে যদি লাইফে তার গোল যদি ঠিক থাকে, এবং আপনি যেটা বলছিলেন আপনার মতো যে সবকিছু প্রি প্ল্যান্ড, হ্যাঁ আমি এরকম প্রি প্ল্যান বলতে আমার গোল আছে, টার্গেট আছে, সবকিছু আমি 24 আওয়ার কাজ করতেছি, সো ওই সময় আসলে রিলেশনশিপে যাওয়া উচিত না। বিকজ আমার এক ফ্রেন্ড বলে প্রায় যে রিলেশনশিপ মানেই হচ্ছে প্যারা, প্রবলেম, সো এখানে প্রবলেম আসবি। সো যেহেতু একজন মানুষ লেটস সে হচ্ছে 24 ঘন্টা কাজ করতেছে, ও মোটিভেটেড, ওর লাইফের গোল আছে, সো ও তো ভালোভাবে আছে, ওর লাইফের গোলের দিকে মানে আগাইতেছে। সো তখন হচ্ছে আর এক্সট্রা করে কোনো এক্সট্রা মোটিভেশন বা এক্সট্রা মেন্টাল সাপোর্টের আই থিঙ্ক আমার মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে আসলে দরকার নাই। হতে পারে, হ্যাঁ হতে পারে, হ্যাঁ এটা এটাই ব্যক্তিগত আর কি জিনিসটা, হ্যাঁ প্রেমের ম্যাটারটাই হচ্ছে ব্যক্তিগত। হ্যাঁ সো ব্যক্তিগত তোরটাও মানে ইট ওয়ার্কস ফর ডিফারেন্ট পারসন ইন এ ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে? ডিফারেন্ট। যেটা যার যেভাবে কাজ করে। সো অনেক সময় মোটিভেশনের জায়গা লাগে, আবার অনেক সময় মনে হয় আমি সেলফ মোটিভেটেড এত পরিমাণে যে আমার কাউকে দরকার নেই। বোথ ওয়ার্কস এভাবে, মানে অনেক মানুষই আছে যাদের লাইফে কেউ ছিল না, বাট তারা কিন্তু হাইলি মোটিভেটেড ছিল, তাদের কাউকে লাগে নাই। আবার অনেকের লাইফে তুই দেখবি ওই 12 ফেলের মতো একজন একজন আসলে আমার লাইফের পারপাসটা চেঞ্জ হয়ে যায়, ডিরেকশন চেঞ্জ হয়েছে, এরকম অনেক এক্সাম্পলই আছে। প্রেমিকা রূপের আলোতে পরে বিসিএস ক্যাডার হয়ে গেছে, হেডলাইন গুলো এমন থাকে আর কি। এবং অনেকের ক্ষেত্রে জিনিসটা কাজ করে যে আরেকটা মানুষকে হ্যাপি করার জন্য বা আরেকটা মানুষকে পাওয়ার জন্য আমার আরো বেটার পজিশনে যেতে হবে, ভাই হইলেই হইলো আর কি। মানে যে আমার কথা হচ্ছে সাকসেসফুল হওয়া লাগবে জীবনে, সাকসেসফুল হওয়া লাগবে ভাই। হ্যাঁ কোনো মতেই ভুল মানুষরে পছন্দ করা যাবে না, হ্যাঁ ঠিক আছে? ওই যে আজ রবিবার না, এটার নাম কি, কোথাও কেউ নেই নাটকে, যে যে আমরা সবসময় ভুল মানুষের প্রেমে পড়ি, মোনা বলতে থাকে বাকের ভাইকে, বাকের ভাইকে, ওই ভুল মানুষের প্রেমে পড়া যাবে না, ভুল মানুষকে কোনো প্রকার অ্যাটেনশন দেওয়া যাবে না, ওই ভুল মানুষগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু রেড ফ্ল্যাগ দেখতে পারি। রেড ফ্ল্যাগ, তুই একটা মেয়েরে দেখার পরেই বা একটা ছেলেরে দেখার পরে একটা মেয়ে বুঝতে পারে যে এর মধ্যে কি কি রেড ফ্ল্যাগ আছে,
বাট আমরা মনে করি যে আমরা ওরে ভালোবাসা দিয়ে ফিক্স করে ফেলাবো, ভালোবাসা দিয়ে কিন্তু ফিক্স করে দেবো ভাই, কিন্তু ভালোবাসা দিয়ে কাউরে কখনো ফিক্স করা ফিক্স যায় না, করা এটা যায় না, হচ্ছে একটা মানে চিরন্তন সত্য কথা। চিরন্তন তো সত্য যে কথা। রেড ফ্ল্যাগ ও রেড ফ্ল্যাগ, যে গ্রিন ফ্ল্যাগ ও গ্রিন ফ্ল্যাগ, এই জিনিসটা বোঝা লাগবে, আগে থেকে রিড করা লাগবে আর কি, ঠিক আছে। আর ওই যে প্যারার বিষয়টা বললি, আমার কাছে মনে হয় যে আহ, প্রেম কখনোই প্যারা লাগেনি আমার কাছে। আমার কাছে মনে হয়েছে যে প্রেম জিনিসটা হচ্ছে সুন্দর, যেটা মানে যেটা সুন্দর না সেটা প্রেম না, মানে আমার কনসেপশন হচ্ছে এটা আর কি। সো আমি ওইভাবে নিছি। এখন যদি প্যারা লাগতো তাহলে আমি আর ওই প্রেমটা করতাম না, ঠিক আছে। আমার কথা হচ্ছে সাকসেস এবং আমার মাঝখানে কোনো কিছু থাকবে না। কেউ যদি আমার Exactly. পাশে দাঁড়ায়, আমার সাথে দৌড়ায়, তাহলে এক কথা, কিন্তু আমার এবং সাকসেসের সেই লাল ফিতা, ঠিক আছে, এইটার মাঝখানে কোনো কিছু থাকবে না। কোনো কিছু আসলে আমি সেটা কেয়ার করব না, আমার অলওয়েজ ফোকাস থাকবে আমার এন্ড পয়েন্টে যেতে হবে, এটাই। আহ, আচ্ছা ভাই, দুনিয়াবি আলাপ আলোচনা তো অনেক করলাম, কেরিয়ার নিয়ে হ্যাঁ। বললাম, প্রেম নিয়ে বললাম। সো আপনার যতটুকু আমার মনে হয়েছে যে আপনি দিনের ব্যাপারে একটু সিরিয়াস। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? আপনার দিনের পার্সপেক্টিভ থেকে একটু বলেন তো। আচ্ছা, সো এটা খুবই মানে আধ্যাত্মিক লেভেলের প্রশ্ন হয়ে গেছে, এবং হ্যাঁ, আমার বয়সের তুলনায় এই ধরনের অ্যান্সার দেওয়া অনেক টাফ। কিন্তু তাও আমার কাছে মনে হয় যে আমার কাছে এটার পারপাস, যে লাইফের পারপাস হচ্ছে, মানে আমার কাছে লাইফের পারপাস হচ্ছে যে সবসময় সন্তুষ্ট থাকা, ঠিক আছে। সন্তুষ্ট থাকার জন্য যা করা লাগবে আমি করব। আমার লাইফের পারপাস কখনো মানি না, ঠিক মানি আছে, না, বা এক্স্যাক্টলি। আমার লাইফের পারপাস কখনো আরেকজনের ভালোবাসা পাওয়া না। আমার লাইফের পারপাস হচ্ছে সন্তুষ্ট থাকা। আমি কেন এখন পরিশ্রম করতেছি, মনে হচ্ছে রাতে যখন আমি ঘুমাইতে যাই যে আজকে আমি অনেকগুলো কাজ করছি, আমার ডিপ্রেশন লাগে, ডিপ্রেসড ফিল হয় না, আমি কিন্তু সন্তুষ্ট হয়ে ঘুমাতে যাই। আমি একটা টাকা কামাই করার পরে যখন আমি বাবা মার হাতে দেই, ঠিক আছে, তখন আমার মনে হয় যে অনেক শান্তি লাগে, আমি সন্তুষ্ট হই। সো এই যে হ্যাপিনেস বা সন্তুষ্ট হওয়া, এই সন্তুষ্ট হওয়াটাই হচ্ছে লাইফের পারপাস। এবং আমার মনে হয় আমি একদম ফ্রম মাই ফ্রম দি ডে মাই ম্যাচুরিটি ওয়েন্ট আপ টু দি ডে আই উইল গো টু গ্রেভ, একদম টোটাল এই পিরিয়ডটা পর্যন্ত আমি সন্তুষ্ট থাকতে চাই, সেলফ কন্টেইন থাকতে চাই, না আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি হ্যাপি, আমি যতটুকু করছি আমার আর কোনো কিছু দরকার নেই, আমি সন্তুষ্ট, যতটুকু হইছে হইছে আলহামদুলিল্লাহ। এই ফিলিংসটা হচ্ছে লাইফের পারপাস। ইনার পিস। হ্যাঁ। হ্যাঁ, ভালো, এটা পার্সপেক্টিভটা শুনে ভালো লাগলো। সো তো আপনি কি আর কিছু বলতে চান, অ্যাড করতে চান? আমার কোশ্চেন স্টক শেষ হয়ে গেছে। অ্যাড করতে চাই আমি যেটা, আহ, একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে মানে এখানে আমার কাছে কিছু জিনিস এই রিলেটেড ছিল। সেটা হচ্ছে যে প্যাশন নিয়ে, আহ, হ্যাঁ, প্যাশন মানে নিয়ে, একটা, হ্যাঁ। হ্যাঁ, প্যাশন নিয়ে আমি একটা কিছু জিনিস অ্যাড করতে চাই। সেটা হ্যাঁ, হচ্ছে যে এটা এটা আর কি মানে আমার লাস্ট পার্ট আর কি, হ্যাঁ, ঠিক আছে। sure. সো সবাই বলে ভার্সিটিতে যদি প্যাশন থাকে, প্যাশন থাকলে আমি নতুন কিছু একটা শিখতে পারবো, ঠিক আছে। বাট আমার কাছে প্যাশন জিনিসটা মনে হয় মানে শর্ট টার্ম প্যাশন মোটিভেশন। এই যে আমি তোরে আজকে বললাম যে আবির যা দৌড়া, ঠিক আছে, একদম মানে তুইটা দৌড় দে, তোর ফার্স্ট হইতে হবে, তুই আজকে দৌড়ালি, কালকে দৌড়ালি, পরশুদিন দেখা গেলো বৃষ্টি হইলো, ঠিক আছে, না আজকে একটু জিরাই, আজকে আর না যাই। কিন্তু তোর মধ্যে প্যাশন না, তোর মধ্যে পাগলামি থাকা লাগবে, ঠিক আছে। যে ভাই বলছে প্লাস আমার মধ্যে ভিতরে এরকম একটা জেদ আছে, এরকম একটা পাগলামি আছে, যে আমি এই পর্যন্ত যাওয়ার আগে আমি থামবো না। সো ভার্সিটি লাইফে যখন আমরা দেখা যায় যে মিডের পরে যে টাইমটা থাকে, মিড থেকে শুরু করে একদম সেমিস্টার ফাইনাল আগ পর্যন্ত, মানে একদম দিনে দুইটা করে ল্যাব ফাইনাল থাকে, কুইজ থাকে, এত প্রেসার থাকে, ওই টাইমটাতে এই পাগলামিটাই কিন্তু আমাদের ফোকাসটাকে ঠিক রাখবে। আমাদের ফোকাস কি সেমিস্টার ফাইনাল দেওয়া না কিন্তু, বা ইঞ্জিনিয়ার না হওয়া কিন্তু, আমাদের ফোকাস হচ্ছে মানে নিজের ড্রিমটাকে ফুলফিল করা। তোর ড্রিম ড্রিম থাকতে পারে একটা রয়্যাল এনফিল্ড কিনা, তোর ড্রিম থাকতে পারে একটা পোর্শে গাড়ি কিনা, বাট তোর ড্রিম ড্রিম থাকতে পারে তোর বাবা মাকে ওয়ার্ল্ড ট্যুর করানো, ঠিক আছে। ওই যে ড্রিম, এই ড্রিমের জায়গাটা ঠিক রাখবে হচ্ছে পাগলামি। যখন তোর লাইফে অনেক প্রেশার থাকবে, তখনও তোর এই পাগলামিটা তোরে মনে করাই দিবে যে আমি লাইফে কি হইতে চাই, আমার লাইফের পারপাস কি, আমি 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 কেন এই পর্যন্ত আসছি, বা আমি কি করতেছিলাম, আমার কি জিনিস আজকে কন্টিনিউ করা লাগবে। আজকে যদি ঝড় বা ভূমিকম্প হয়, আমার ধর লাইফে সবকিছু পোস্টপন্ড হয়ে গেল,
তাও আমার কিছু কাজ, এই কাজগুলো আমার করতেই হবে, এই কাজগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কোনো রকম মানে এই কাজগুলোকে ছাড় দেওয়া যাবে না। এই জিনিসটার জন্য দরকার পাগলামি, এবং এই পাগলামিটা আসে হচ্ছে অভ্যাস থেকে। ঠিক আছে? আমি যখন একটা কাজ দিনের পর দিন করতে থাকি, ওই কাজটা না করলে কিন্তু আমার ভাল লাগবে না। ওই কাজটা ছাড়া মনে হবে আমার লাইফটা অপূর্ণ। আমার দিন মানে আমি আজকে যে টাইমটা পার করছি, এই টাইমটা আমার প্রোডাক্টিভ যায় না। আমার ভালো লাগতেছে না। আমার তোর দেখবি মন থেকে একটা জিনিস কেমন জানি লাগা শুরু হবে। এটা হচ্ছে অনেকটা সিগারেট বা ধূমপান যারা করে তাদের উইথড্রয়াল ইফেক্ট এর মতো। ঠিক আছে? সিগারেট ছাড়া কেন এত কষ্ট? ঠিক আছে? যারা একবার খায় তারা কেন ছাড়তে পারে না? ওই যে উইথড্রয়াল ইফেক্ট, উইথড্রয়াল ইফেক্ট এর কারণে সে দেখা যায় ২ দিন না খেলে মনে হয় কি জানি নাই লাইফে। মেইন জিনিসটা মনে হয় নাই লাইফে। লাইফের মজাটাই মনে হয় হারায় গেছে। সো এই যে পাগলামি যে জিনিসটা, এটাই হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে এই যে মানে এই জিনিসটা আরকি। এইটার উইথড্রয়াল ইফেক্ট মানে যখন তোর মনে হবে যে আমি এই কাজটা করি নাই। ঠিক আছে? বা যদি দিনের কথাই আসো যে আমি হচ্ছে আজকে ৫ ওয়াক্ত নামাজ পড়ি নাই। মনের মধ্যে একটা খচখচ লাগবে। ঠিক আছে? মনে হবে নামাজটা বাদ গেল কেন? ঠিক আছে? নামাজটা যদি পড়তাম শান্তি লাগতো। এই যে এই পাগলামি, এই জেদ জিনিসটাই আমাদের লাইফের এন্ড পয়েন্টে আমাদের পৌঁছায় দিবে। ঠিক আছে? সো এটা ভার্সিটি লাইফে খুবই ইম্পোর্টেন্ট, নিজের একটা পাগলামি তৈরি করা। নিজের একটা জেদ তৈরি করা। যে আমি এই পর্যন্ত যাবোই। আমারে অমুক ভাই বলছে তোমারে দিয়ে হবে না। কেন হবে না? বাংলাদেশে কারো পক্ষে হয়নি। আমি ফার্স্ট বাংলাদেশী হবো যাকে আমারে দিয়ে এই কাজটা হবে। ঠিক আছে? সো এই লেভেলের একটা স্পৃহা থাকতে হবে আরকি নিজের মধ্যে। একটা ড্রাইভ থাকতে হবে। পাগলামি থাকতে হবে যে আমি এটা অ্যাচিভ করবই বাই হুক অর বাই ক্রুক। ঠিক আছে? সো এটাই আমার আরকি শেষ কথা। সো শেষ আর কিছু তুই বলতে বল চান? আরকি। না, না আমি কিছু বলতে চাইতেছি না। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। সো হ্যাঁ, ঠিক আছে। সো হ্যাঁ, আই থিংক এখন শেষ করা উচিত, অনেকগুলো টপিক নিয়ে কথা বললাম। সো আপনি কি রাইট। লাস্টে আর কিছু বলবেন? না ভাই, থ্যাংক ইউ। তুই অনেক প্রিপেয়ার হয়ে আসছস। আর নিজের ব্যস্ততার মধ্যে অনেক টাইম বের করে দিছস। আশা করি এই জিনিসগুলা যারা শুনবে তারা কাজে লাগবে। আর হচ্ছে তারাও ভার্সিটি লাইফটা প্রোডাক্টিভ ওয়েতে পার করতে পারবে। ঠিক আছে? ডিপ্রেসড হবে না। নিজের লাইফের ডিপ্রেসড লক্ষ্যে অনেক। পৌঁছাইতে পারবে। এটাই হচ্ছে আমাদের এই যে আমরা এখন কয়টা বাজে? রাতে ১টা বাজে। হ্যাঁ, ঠিক আছে? ১টার দিকে আমরা এই শুটটা করতেছি। এটার উদ্দেশ্য কিন্তু নিজেদের না। উদ্দেশ্য হচ্ছে বাকি সবাই যারা শুনবে বাকি হ্যাঁ, তারা যাতে বেনিফিটেড হয়। আমরা যে ভুলগুলো করছি এগুলো যাতে তারা না করে। এক্স্যাক্টলি আমরা যে একজনও যদি ভুলগুলো করছি বেনিফিটেড এগুলো। হয়, আমি আর হ্যাঁ, তুই সাকসেসফুল। আমাদের এই ১ ঘন্টাটা সাকসেসফুল। সাকসেসফুল। এই এক আরকি। ঘন্টাটা সাকসেসফুল, এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, এত আপনার এই টাইমটা দেওয়ার জন্য। অনেকক্ষণ সময় দিলেন। হোপফুলি এরপর আপনার সাথে সেকেন্ড এপিসোড, আপনি বাইরে যাওয়ার কবে যাবেন এরকম অ্যাপ্রক্সিমেটলি? বাইরে ইনশাআল্লাহ ২০২৫ এর জুন জুলাইয়ের দিকে যাব, দোয়া জুলাই। করিস আরকি। হ্যাঁ, আশা করি তারপরে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে হয়তো রাইট। আলাপ করতে পারবো। সো একটু আমরা কোনো স্পেশালাইজড কোনো টপিক ইনশাআল্লাহ কথা বলব। ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে আজকের পডকাস্ট। দেখা হবে হয়তো পরবর্তী কোনো পডকাস্টে। তখন তো সুস্থ থাকেন, ভালো থাকেন, এন্ড প্রত্যেক জায়গায় প্রত্যেক ভিডিওতে আমি যেটা বলি, সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।